আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সরল রেখা লেকচার 1 যেটা সেটার পার্ট 1 এবং পার্ট 2 দুটি ভিডিও দিয়েছি। সেখানে আমরা বিভিন্ন টপিক্সের সূত্রগুলো এবং ওই সূত্রের ভিত্তিতে যে ধরনের এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউগুলো কভার করার চেষ্টা করেছি। ওইখানে যে সূত্র এবং যে বেসিক নলেজটুক দেওয়া হয়েছে সেইটুক যদি জানা থাকে তাহলে আমরা আজকে রিটেন ক্লাসে যেগুলো আলোচনা করব সেগুলো বুঝতে আর অসুবিধা হবে না। আমরা রিটেন ক্লাসে মূলত টাইপ ভিত্তিক কোশ্চেন না সাজায়ে আমরা ইম্পর্টেন্সের বেসিসে কোশ্চেনগুলোকে সিলেক্ট করেছি এবং ওই ক্রনোলজিতে বা ওই সিকোয়েন্স অনুযায়ী আমরা মূলত কোশ্চেনগুলো সলভ করাবো। তো এইখানে কোশ্চেন এমনভাবে সিলেক্ট করা হয়েছে যে এই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো, সাথে পার্ট 1 এবং পার্ট 2তে যে বেসিক ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এইটুক যদি জানা থাকে, আমি আশা করি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিটেনে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো তোমার সলভ করতে খুব বেশি একটা অসুবিধা হবে না। তো এখানে আমরা মূলত 30 থেকে 35টার মতো কোশ্চেন নিয়েছি। এইগুলো সলভ করতে গিয়ে যে নলেজটুক লাগবে এইটুক যদি তোমার জানা থাকে তাহলে আশা করি রিটেন কোশ্চেনটা তুমি অ্যাটেম্প্ট নিতে পারবা রিটেন কোশ্চেনে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা একটা কোশ্চেন নিয়েছি যেখানে মূলত দুটি রেখার মধ্যবর্তী কোণ রিলেটেড একটা কোশ্চেন নিয়েছি। এটা রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে দেখো, দুইটা সরল রেখা এই দুই বিন্দু দিয়ে যায় এবং এই গিভেন লাইনের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা সরল রেখা বা দুইটা সরল রেখা এই পয়েন্ট দিয়ে তো যাবেই, সাথে এই গিভেন লাইনের সাথে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। ওই রেখা দুইটার সমীকরণ বের করতে হবে। তোমাদের একটু বলে দেই, একটা রেখা বের করার জন্য মিনিমাম দুইটা ইনফরমেশন লাগে। এখানে রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সেটা বলা থাকলেও ঢাল কত সেটা বলা নাই। এই জন্য আমরা ওই রেখাটার ঢাল ধরে নিচ্ছি এম, এবং ঢাল যদি এম হয় তাহলে এই 6, -7 বিন্দুগামী যে রেখাটা সেটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি y + 7 m ইন্টু এক্স মাইনাস 6, m ইন্টু এক্স মাইনাস 6। এটা হচ্ছে এই বিন্দুগামী রেখা যেখানে আমি কনসিডার করছি রেখাটার ঢাল হচ্ছে m। আর এইখানে যে রেখাটা দেওয়া আছে প্রদত্ত রেখা, যেটা এই প্রদত্ত রেখার স্লোপ হচ্ছে দেখো -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ। তার মানে এই গিভেন লাইনের স্লোপ হচ্ছে -√3, আর আমরা যে রেখাটা ধরে নিয়েছি তার স্লোপ হচ্ছে m। এখন আমাদের এই mটা কিন্তু আননোন। তো এই যে mটা বের করতে চাই, এই m কিভাবে বের করব? এই গিভেন লাইন এবং আমরা যেটা নির্ণয় করতে চাই তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60। এই জন্য আমরা বলবো এই দুই রেখার মধ্যবর্তী কোণ যে tan 60 সেটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস মাইনাস উপরে ঢালের বিয়োগফল। তার মানে আমাদের যে ধরে নিছি রেখা তার ঢাল m, আর এই গিভেন লাইনের স্লোপ হচ্ছে -√3, আর নিচে লাগবে 1 + m ইন্টু -√3। এইখানে tan 60 মান হচ্ছে √3, এখানে হচ্ছে প্লাস মাইনাস m + √3 বাই 1 - √3m। এখন তুমি প্লাস এবং মাইনাস দুইটার বেসিসে ক্যালকুলেশন করবা। তো আমি প্লাস নিয়ে যদি হিসাব করে নেই তাহলে দেখো এরকম আসবে √3 - 3m ইকুয়াল টু হচ্ছে m + √3। তার মানে m এর ভ্যালু এইখান থেকে 0 আসতেছে। আর যদি মাইনাস নিয়ে কাজ করি, মাইনাস নিয়ে, তাহলে দেখো তো কি আসবে, এই বরাবর যদি গুণ করে দাও √3 - 3m ইকুয়াল টু হচ্ছে -m - √3। তো এইবার চলো আমরা একটু ক্যালকুলেশন করি। এক পাশে আসতেছে 2m, আরেক পাশে আসতেছে 2√3, 2 ক্যান্সেল, m এর ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা আমাদের সমীকরণটা যদি লিখে নেই, আমরা যে সমীকরণটা বের করতে চাই, তাহলে নির্ণেয় যে সমীকরণ সেটা আসবে এরকম y + 7, একবার ঢাল 0 বসায় ইকুয়েশন নিচ্ছি এখানে, আরেকবার m এর ভ্যালু আমরা শুধু √3 বসায় ইকুয়েশন নিচ্ছি। এখন এই কোশ্চেনের প্যাটার্নটা তোমাকে আমি আরেকবার বলে দিচ্ছি। একটা রেখা দেওয়া, ওই রেখার সাথে নির্দিষ্ট একটা কোণে আরও দুইটা রেখা বের করতে হবে যারা একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যায়, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে যাবে, এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তো তোমার টাস্ক হচ্ছে এই বিন্দুগামী রেখাটা ধরে নাও যেখানে তুমি আননোন হচ্ছে তোমার ঢাল, আর গিভেন লাইনের স্লোপ তো তুমি জানোই। তো মধ্যবর্তী কোণের সূত্র দিয়ে m বের করে ফেলবা। তো রিটেন ক্লাসের প্ল্যানটা নিয়ে তোমাকে আমি একটু বলি। এখানে মূলত প্ল্যান হচ্ছে আমরা যদি টপিকস ওয়াইজ পড়াইতে যাইতাম তাহলে অনেক সময় লাগতো, যেটা এই অল্প সময়ের মধ্যে এই 20টা চ্যাপ্টার, যে সেখানে আরও ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তুমি এই সবগুলো আসলে আবার নতুন করে কভার করতে পারবা না। এই জন্য আমরা র্যান্ডম কোশ্চেন সিলেক্ট করে নিয়েছি। এই কোশ্চেনের জন্য যে সূত্রগুলা বা যে নলেজ থাকা দরকার সেটা আমরা পার্ট 1 পার্ট 2 দুইটা ক্লাসে যেখানে আমরা আলোচনা করেছি, ওইটুক জানা থাকলে আর এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়
এইটা যদি করতে পারো তাহলে আর রিটেন নিয়ে তেমন একটা প্রবলেম হবে না। তো চলো আমরা এবার পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটাতে বলা হয়েছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটু গুরুত্বের সাথে সলভ করার চেষ্টা করবা। খেয়াল করো, এখানে একটা লাইন দেওয়া আছে, যে লাইনটা বর্গের একটা কর্ণ নির্দেশ করে। আবার বলতেছি, বর্গের একটা কর্ণ। তো আমি এখানে একটা বর্গ এঁকে নিচ্ছি। দেখো, আমি একটা বর্গ এঁকে নিই। ধরো এই হচ্ছে সেই স্কোয়ার, এইটা হচ্ছে সেই স্কোয়ার। তো এই স্কোয়ারটার নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি ডি। এই হচ্ছে এ বি সি ডি। এই যে বর্গটা দেওয়া, এই বর্গের একটা কর্ণ দেওয়া আছে। বর্গের একটা কর্ণটা আমি ধরলাম এসি কর্ণটাই দেওয়া আছে, যেটা হচ্ছে 4x প্লাস 7y মাইনাস হচ্ছে 12 ইকুয়াল টু 0। এখন খেয়াল করো তো, এখানে একটা পয়েন্ট দেওয়া, বলছে এই পয়েন্টটা হচ্ছে বর্গের একটা শীর্ষ। এখানে টোটাল 4টা শীর্ষ আছে। এই 4টা শীর্ষের মধ্যে কোনো একটা হবে 3-2। এই কোনো একটা 3-2 সেটা আবার তুমি ইচ্ছা মতো সিলেক্ট করে ফেলতে পারবা না। যদি ওই 3-2 দ্বারা এই রেখাটা সিদ্ধ হয়, এর মানে বুঝতে হবে ওই পয়েন্ট দিয়ে এই রেখা যায়। ওই পয়েন্ট দিয়ে রেখা যায়, তখন ওই পয়েন্টটা হয় এ ধরতে হবে, নয় সি ধরতে হবে। আর যদি সিদ্ধ না হয় তাহলে বুঝতে হবে 3-2 পয়েন্ট হয় বি পয়েন্ট অর ডি পয়েন্ট। তো আমরা একটু চেক করি। 3-2 যদি এখানে বসাই, তোমরা একটু দেখো, 4 × 3 প্লাস 7 × 2 মাইনাস হচ্ছে 12। দেখো এইটা 12 মাইনাস 12 ক্যান্সেল হইলেও এখানে থাকতেছে 14, অর্থাৎ 3-2 দিয়ে এই সমীকরণ সিদ্ধ হয় না। এই জন্য আমরা যে কাজটা করতেছি, 3-2 পয়েন্ট হিসেবে আমরা বি পয়েন্টকে ধরে নিলাম। এখন আমাদের কথা হচ্ছে, এই যে বি বিন্দুগামী, এই বিন্দু দিয়ে দুইটা বাহু যাচ্ছে, এই বাহু দুইটার সমীকরণ বের করতে হবে। এই যে বাহু দুইটা দেখতেছো, এই দুইটার সমীকরণ যে বের করব, এরা প্রত্যেকেই কিন্তু বি পয়েন্ট দিয়ে যায়। কিন্তু শুধু একটা পয়েন্ট দিয়ে কিন্তু রেখার সমীকরণ বের করতে পারবো না। তোমার এখানে প্রয়োজন পড়বে এই রেখাগুলোর স্লোপ। তো আমি ধরে নিচ্ছি এই রেখা যে আছে, এই বি বিন্দুগামী রেখা দুইটা, তাদের স্লোপ হচ্ছে এম। এই জন্য এখানে লিখে নিচ্ছি বি বিন্দুগামী যে বাহু, বি বিন্দুগামী বাহু, সেটা হচ্ছে y -2 স্লোপ ইন্টু হচ্ছে x -3, স্লোপ ইন্টু x -3। তো এইখানে কিন্তু কনসিডার করা হয়েছে ঢাল m, আর এখানে একটা কর্ণ দেওয়া আছে। এই যে কর্ণ, সেই কর্ণের স্লোপটা কিন্তু আমরা দেখেই বলে ফেলতে পারি। খেয়াল করো তো, এই কর্ণের স্লোপটা কত? এই কর্ণের স্লোপ হবে -4/7। কর্ণের স্লোপটা হবে -4/7। এখন কথা হচ্ছে, এই যে কর্ণের স্লোপটা আমরা বের করে নিলাম, এখন আমরা এই এমটা কিভাবে ফাইন্ড আউট করব? তোমরা একটু খেয়াল করো। তোমরা জানো যে এইখানে টোটাল অ্যাঙ্গেল, বাহুর যে সন্নিহিত অ্যাঙ্গেলটা, দুই বাহু সন্নিহিত বাহুর মাঝখানে যে কোণ, সেটা 90। দ্যাট মিনস এইটা হবে 45, এইটা হবে 45। এর মানে আমি বিবিন্দুগামী যে বাহু দুইটা চাই, বিবিন্দুগামী যে বাহু দুইটা চাই, তাদের প্রত্যেকে এই কর্ণের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তুমি এবি বের করো অথবা বিসি বের করো, প্রত্যেকেই এসির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 45 ডিগ্রি কোণে আছে। এই জন্য তোমাদের টাস্ক হচ্ছে, তুমি এই মধ্যবর্তী কোণের সূত্র দিয়ে এইখান থেকে এম এর মানটা বের করতে পারবা। কেন? কারণ এই যে এবি বলো আর বিসি বলো, প্রত্যেকেই এই গিভেন লাইনের সাথে কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি কোণে। তো এই দুই রেখার মধ্যবর্তী কোণের সূত্র আমরা এখানে ইউজ করতেছি। তো এখানে আমরা বলতে পারি tan 45 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ঢালের বিয়োগফল m -4/7, আর নিচে লিখতে হবে 1 + m × -4/7। তো এই যে tan 45, এটার মান হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ক্যালকুলেশন করে ফেললে 7m + 4/7 - 4m। এইখান থেকে খুবই সহজে তুমি প্লাস এবং মাইনাস দুই বিবেচনায় দুইটা এম এর মান বের করবা। যদি আমি এই বরাবর গুণ করে দেই, তাহলে 7 - 4m ইকুয়াল টু হচ্ছে 7m + 4। তাহলে দেখো 11m ইকুয়াল টু 3। তো m এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে 3/11। আবার আমি যদি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতাম, তাহলে আসতো 7 - 4m ইকুয়াল টু আসতো -7m - 4, যেটা এই পাশে নিয়ে আসলে হবে 3m ইকুয়াল টু হচ্ছে -11। তখন m এর মান হইতো -11/3। তো এখন দেখো, এই জায়গা থেকে কিন্তু আমরা বাহুর সমীকরণটা লিখে ফেলতে পারি। তো আমাদের যে বাহুর সমীকরণ দুইটা, কত কত দেখো, একটা হচ্ছে y -2 স্লোপ হচ্ছে 3/11 ইন্টু হচ্ছে x -3, আরেকটা হচ্ছে y -2 ইকুয়াল টু -11/3 ইন্টু হচ্ছে x -3। তাহলে আমরা আবার বলে নিচ্ছি কি করব।
আমরা ওই বি বিন্দু দিয়ে যাই এমন বাহুর সমীকরণ ধরে নিয়েছি যার ঢাল হচ্ছে এম, কর্ণের ঢালটা বের করে নিছি, মধ্যবর্তী কোণের সূত্র দিয়ে এম এর যে ভ্যালু ছিল দুইটা সেই দুইটা বের করে ফেলছি। এখন আমাদের কথা হচ্ছে আমরা পরের প্রবলেমে যাই। এই যে পরের প্রবলেমটা দেখতেছো এইটার বেসিক টুক আমরা আমাদের যে এমসিকিউ পার্টের ক্লাস আছে সেখানে ব্যাখ্যা করিনি। এই জন্য আমি একটু এইটার ব্যাপারে একটু বেসিক ডিসকাশন করব, তারপরে এই প্রবলেমটা সলভ করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ধরো এই হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ, এইখানে এই রেখার উপরে এইখানে একটা রেখা নিলাম, যে রেখার নতি হচ্ছে থিটা। নতি মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এই যে নতি থিটা, এখন আমাদের চাওয়া হচ্ছে এই রেখার উপর কোনো একটা বিন্দু হচ্ছে ধরো পি এক্স কমা ওয়াই। এই রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। এখন আমরা চাই এই পি থেকে আর একক দূরত্বে, খেয়াল করো, এই পি থেকে আর একক দূরত্বে এই রেখার উপর বিন্দুগুলার স্থানাঙ্ক বের করতে চাই। আমার মনে হয় জায়গাটা আর একটু বোঝা দরকার। এই রেখার উপর একটা পয়েন্ট হচ্ছে পি, এই পি থেকে আর একক দূরত্বে এই রেখার উপর এই বিন্দু বের করতে হবে। ধরো এটা হচ্ছে স্কেল, আমি তোমাকে বললাম স্কেলের লেন্থ হচ্ছে 5, তাহলে তোমাকে বলতে হবে এই পি থেকে 5 একক দূরত্বে কয়টা পয়েন্ট আছে। পি থেকে 5 একক দূরত্বে উপরের দিকে একটা পয়েন্ট থাকতে পারে, আবার নিচের দিকে একটা পয়েন্ট থাকতে পারে। আমি যদি স্কেল এইভাবে ধরি, ধরো এই যে দিকে স্কেল ধরলাম, তাহলে এই 5 একক উপরে একটা পয়েন্ট আছে, সেমভাবে 5 একক নিচে একটা পয়েন্ট আছে। এই পয়েন্ট দুইটার কোঅর্ডিনেট বের করতে চাই, অর্থাৎ পি থেকে 5 একক দূরে এই রেখার উপরে যে দুইটা বিন্দু আছে, একটা উপরের দিকে আছে আর একটা নিচের দিকে আছে, এই দুইটা বিন্দু আমরা হিসাব করতে চাই। এখানে দূরত্বটা 5-এর পরিবর্তে যদি আমরা আর ধরে নেই, অর্থাৎ এখানে পি থেকে কিউ কিংবা ধরো পি থেকে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, পি থেকে কিউ এর ডিস্টেন্সটা আর, আবার এই ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এই কোণটা তো থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তোমরা এইখানে দেখলেই বুঝতে পারবে এই কোণটাও কিন্তু থিটা, এই পয়েন্টটাও, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা, অনুরূপ কোণ বলে। আর ওইটা যদি থিটা হয়, তোমাদের স্পষ্ট বোঝার কথা, এইটুক হচ্ছে আর কস থিটা আর এইটুক হচ্ছে আর সাইন থিটা। এখন তোমরাই বলো তো দেখি, এইখানে এই যে বিন্দুটা দেখতেছো পি, সে কিন্তু এইখান থেকে বলো তো এইটার ডিস্টেন্স কত, এক্স। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর ডিস্টেন্স ওই বিন্দুর ভোজকে বোঝায়। এর মানে এই পি বিন্দুর ভোজ হচ্ছে এক্স, এর মানে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা এক্স। এখন যদি তুমি আরও আর কস থিটার সামনে যাও, তাহলে ভোজ হয়ে যাবে এক্স প্লাস আর কস থিটা। অর্থাৎ কিউ বিন্দু পর্যন্ত যেতে এই এক্স পরিমাণ তো আসাই লাগবে, সাথে আরও আর কস থিটা বেশি আসা লাগবে। এই জন্য কিউ বিন্দুর ভোজ হয়ে যাবে এক্স প্লাস আর কস থিটা। এইবার খেয়াল করো তো, পিতে যখন তুমি যাবা তখন তোমার এই হাইট, এই যে এই হাইটটা দেখতেছো না, এই হাইটটা কিন্তু ওয়াই, মানে পি বিন্দুটা ওয়াই একক উপরে আছে। তুমি যদি কিউতে রিচ করতে চাও এই ওয়াই থেকে আরো কতটুকু উপরে উঠতে হবে, আর সাইন থিটা। এই জন্য এখানে কোটিটা হবে ওয়াই প্লাস আর সাইন থিটা। একইভাবে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে চাই, বিন্দুটা তো আর একক নিচেও থাকতে পারতো। এই যে আর একক নিচে যদি থাকতো, তাহলে এই আর এর কোঅর্ডিনেটটা কত হইতো। দেখো তো, সেমভাবে যদি আমরা এক্সপ্লেন করি, একইভাবে কিন্তু এই কোণটাও থিটা। এর মানে এই লেন্থটা হচ্ছে আর কস থিটা, কারণ এই গ্যাপটুক দেখো, এই অতিভুজটা হচ্ছে আর, এর মানে এইটুক হচ্ছে আর কস থিটা আর এইটুক হচ্ছে আর সাইন থিটা। তাহলে তোমরা কি বুঝতেছো, পি পর্যন্ত যেতে এই যে এইটুক, আমি একটু দেখি, দেখো এই যে গ্যাপটুক দেখতেছো, এই গ্যাপটুক এক্স, তাহলে পিতে যেতে আমার এক্স একক ডানে যাওয়া লাগে। খেয়াল করো তো, আরতে যেতে কি ওই এক্স একক ডানেই যাওয়া লাগবে না। তার মানে পিতে যেতে যতটুকু যাওয়া লাগতেছে, আরতে আমি যদি ওয়াই অক্ষ থেকে যেতে চাই, আগে থেকে আরও আর কস থিটা কম যাওয়া লাগবে। এই জন্য আমরা এখানে বলতে পারি আর বিন্দুর স্থানাঙ্ক হবে, এই আর এর যে স্থানাঙ্ক হবে সেটা হবে এক্স মাইনাস আর কস থিটা। আমি আরটাকে ওই জায়গায় না লিখে এইখানে লিখতেছি, খেয়াল করো, এই আর এর যে কোঅর্ডিনেট সেটা আমরা বলতে পারি এক্স মাইনাস আর কস থিটা। একইভাবে খেয়াল করো তো, এই হাইটটা কত, ওয়াই। পিতে রিচ করতে আমার পিটা ওয়াই একক উপরে ছিল, আরটা কি সেম হাইটে আছে। তোমরা একটু খেয়াল করো তো, পিটা যতটুকু উচ্চতায় আছে আর কি সেম হাইটে আছে নাকি নিচে আছে আরো। আচ্ছা, নিচে যদি থাকে তাহলে এখন জিজ্ঞেস করো তো নিজেকে কতটুক নিচে আছে। এই পি হাইটে ছিল
আর তার চাইতে আরও আর সাইন থিটা নিচে আছে, এই জন্য আর এর কোঅর্ডিনেট হবে ওয়াই মাইনাস আর সাইন থিটা। এইটাকে আমরা অ্যাজ এ ফর্মুলা হিসেবে ইউজ করব। তাহলে মিনিং কি দাঁড়াইলো, কোনো রেখার উপরস্থ একটা বিন্দু পি যদি এক্স ওয়াই হয়, ওই বিন্দু থেকে আর একক দূরত্বে ওই রেখার উপরেই দুইটা বিন্দু বিলং করবে, একটা আর একক উপরে, আরেকটা হচ্ছে আর একক নিচে। উপরের বিন্দুটা হবে এক্স প্লাস আর কস থিটা, ওয়াই প্লাস আর সাইন থিটা, আর নিচের বিন্দুটা হবে এক্স মাইনাস আর কস থিটা, ওয়াই মাইনাস আর সাইন থিটা। খেয়াল করো, আরটা হচ্ছে কতটুক দূরত্বের বিন্দু, আর থিটাটা হচ্ছে রেখার নতি, এক্স ওয়াই হচ্ছে ওই গিভেন পয়েন্টের ভোজকটি। এই সূত্রটা দিয়েই আমরা এখন দুইটা প্রবলেম সলভ করবো, খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের যাদের এটা বুঝতে অসুবিধা তারা আবার ভিডিওটা পিছন থেকে আরেকবার পুরোটা দেখো, দেখে এই জায়গাটুকু বোঝার চেষ্টা করো। তো এখন শোনো, এইখানে কি বলা হয়েছে, এখানে একটা রেখার ঢাল বলা হয়েছে। আচ্ছা, ঢাল বলে দিছে, তো আমরা এক কাজ করতেছি, একটু আমরা আমাদের ইয়ের মোডটা চেঞ্জ হয়ে গেছে, আমরা একটু চেঞ্জ করে নিই, একটু ওয়েট করো। ওকে ওকে, আচ্ছা, তো চলো এবার আমরা এই প্রবলেমটা একটু দেখি। এই যে প্রবলেমটা দেখতেছো, এই প্রবলেমটার বেলায় দেখো তো রেখাটার স্লোপ বলে দিছে -3/4, তার মানে টেন থিটার মান হচ্ছে -3/4, টেন থিটার মান -3/4। আচ্ছা, টেন থিটা যদি -3/4 হয়, থিটাটা রেখার নতি, আর আমরা জানি রেখার নতি 0 থেকে 180-র মধ্যে হয়। এর মধ্যে 90 পর্যন্ত কখনো টেনের মান নেগেটিভ দেয় না, তার মানে থিটাটা 90-র চেয়ে বড়, 90-র চেয়ে বড় 180-র চেয়ে ছোট। তাহলে বুঝতে হবে 90-র চেয়ে বড় 180-র চেয়ে ছোট কোণের সাইন হয় পজিটিভ, কজ হয় নেগেটিভ। এই জন্য আমরা এইখান থেকে সাইন থিটার মানটা বলতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটা যেহেতু লম্ব বাই ভূমি, এখানে লিখলাম লম্ব বাই অতিভুজ। সাইন নিব পজিটিভ, কজ নিব নেগেটিভ। আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি যখন এটা হিসাব করবে, যদি টেন থিটার মান অর্থাৎ ঢাল নেগেটিভ হয়, তাহলে সাইনের ভ্যালুটা পজিটিভ নিবা, কজের ভ্যালুটা নেগেটিভ নিবা। আর যদি টেন থিটা পজিটিভই হয়, তাহলে দুইটাই পজিটিভ নিবা। এখন দেখো তো, এই যে রেখাটা এটা ধরো এক্স অক্ষ, এই কোণটা হচ্ছে থিটা, এই টেন থিটার মানটাই কিন্তু প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে কত? -3/4। এখন এই রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা কত? 2, -1। আমরা কি চাই? আমরা চাই এই যে রেখাটা আছে, এই রেখার এই পয়েন্ট থেকে 15 একক দূরে, ধরো 15 একক দূরে উপরে একটা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে, ওই 15 একক নিচে যে উপরে এবং নিচে যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টটা বের করতে চাই। তাহলে আমরা বলবো 15 একক দূরবর্তী বিন্দু, 15 একক দূরবর্তী বিন্দু। কিভাবে বের করব? জানা যে বিন্দুটা ছিল, জানা বিন্দুটা হচ্ছে 2, জানা বিন্দুর ভোজ 2, প্লাস মাইনাস নিব আর কস থিটা, আর বলতে কতটুক দূরত্বের, মানে 15, আর সাথে নিব কস থিটা। আর কোটি বের করার জন্য জানা যে বিন্দুটার কোটি ছিল তার সাথে নিব প্লাস মাইনাস আর সাইন থিটা, আর মানে 15, এই হবে সাইন থিটা। এইখানে চলো আমরা হিসাব করে ফেলি। তো আমরা একবার প্লাস নিয়ে হিসাব করবো, আর একবার মাইনাস নিয়ে হিসাব করবো। আগে কস সাইনের মান বসাবো না, আমরা যেটা করতেছি প্লাস নিয়ে হিসাব করবো একবার, মাইনাস নিয়ে হিসাব করবো একবার। প্লাস আর মাইনাস নিয়ে তুমি দুইবার, প্লাস আর মাইনাস নিয়ে দুইবার দুইটা পয়েন্ট পাবা। তো চলো আমরা একটু দেখি কি কি পয়েন্ট পাওয়া যায়। তো প্লাস যদি নেই, এখানে থাকতেছে 2 প্লাস কজের মান মাইনাস, আর এখানে নিচে প্লাস, এই জন্য হয়ে যাবে -15 × 4/5, তার মানে আলটিমেটলি 12। কেমনে? এই 5 15-এর মধ্যে 3 বার গেছে, 4-এর সাথে গুণ হয়ে 12 হয়েছে, -4-এর সাথে গুণ করে -12। আর এইখানে যখন প্লাস নিব তখন এটা প্লাসই থাকবে। সাইন থিটার মান যখন এখানে বসাবা, 5 এখানে ক্যান্সেল হয়ে 3 3 আসবে 9, এর মানে একটা বিন্দু আসবে -10, আরেকটা আসবে -10,8। আর যদি মাইনাস নিয়ে ক্যালকুলেট করি, তাহলে এইটা হয়ে যাবে প্লাস, ওইটা হয়ে যাবে মাইনাস। তার মানে চিহ্ন বদলাইলে দুই জায়গার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন এই বিন্দুটা হবে 14, -10। তাহলে এই যে প্রবলেমটা দেখতেছো, এই প্রবলেমটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে ওই রেখার উপরেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়। তো চলো আমরা পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেম, এইটা বইয়েতে একটা আসা কোশ্চেন, ডাবির অনেক রিটেন কোশ্চেনই দেখা যায় যে আগের বছরগুলোতে বইটা আসা কোশ্চেন আবার এসেছে। এই জন্য বইয়েতে আসা কিছু কোশ্চেনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় ডাবিতে ওই টাইমের মধ্যে আসার মতো, ওইগুলো কিন্তু করে যেতে হবে। তো এইখানে শোনো, বলা হয়েছে ABCD একটা
বর্গের শীর্ষবিন্দু হচ্ছে এ আর বি, এবিসিডি একটা বর্গের শীর্ষ বিন্দু হচ্ছে এ আর বি, সি আর ডি এর কোঅর্ডিনেট বের করতে বলছে। ধরো এই হচ্ছে আমাদের ঘটনা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন ঘটনা হচ্ছে এ বিন্দুটা হচ্ছে 0,7, বি বিন্দুটা হচ্ছে 4,9। এখন আমাদের দরকার যেটা সেটা হচ্ছে সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক। খেয়াল করো, আমি যখন বর্গটা আঁকলাম, বর্গটা এই দিকে না এঁকে আমি কিন্তু চাইলে বর্গটা এই দিকে আঁকতে পারতাম, অর্থাৎ এইটা সি হইতে পারতো, এটা ডি হইতে পারতো। আমাদের টাস্ক হচ্ছে এই সি বিন্দু আর ডি বিন্দু বের করা। যারা এটা বুঝো না একটু শোনো, আমি যদি তোমাকে এইদিকে একটা লাইন দিই, এই লাইনের উপর যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু যদি বর্গের শীর্ষবিন্দু হয়, অর্থাৎ বর্গের একটা বাহু গঠন করে, বর্গের একটা বাহু গঠন করে, তাইলে এই লাইনের সাথে বর্গ গঠন করা যাবে এরকম দুইটা সম্ভব, মানে দুইটা বর্গ তুমি গঠন করতে পারবা, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। এই জন্য বর্গের এক বাহুর দুই প্রান্ত যদি জানা থাকে, এখানে এক বাহুর যে দুই প্রান্ত, এটা বুঝলাম কেমনে, বলার সময় এই যে এখানে বলা হয়েছে এবিসিডি, আমাদের বুঝতে হবে পয়েন্টগুলাকে সাইক্লিক অর্ডারে বলা হয়েছে, অর্থাৎ এর সাথে বি একটা বাহু গঠন করছে। যদি শীর্ষ পয়েন্ট দুইটা একটা কর্ণ গঠন করত, তাহলে অপর প্রান্তবিন্দুগুলা প্রত্যেকটা একটা করে আসতো, একটা করে, মানে তখন একটা সি একটা ডি বিলং করতো। যেহেতু এখানে এ আর বি বাহুর প্রান্তবিন্দু, কর্ণের না, তার মানে এই বাহুর সাথে বর্গ গঠন করতে পারে এরকম শীর্ষ এই দিকে এক জোড়া আছে, ওই দিকে এক জোড়া আছে। তো আমরা সি হিসেবে কয়টা পয়েন্ট পাবো? দুইটা। ডি হিসেবে কয়টা পয়েন্ট পাবো? দুইটা। তো এই দুইটা কিভাবে বের করা যায় সেটা চলো আমরা দেখি। এখন তোমরা খেয়াল করতেছো, এই লেন্থটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এই যে এবি লেন্থ, সেটা হচ্ছে এই দুই বিন্দুর দূরত্ব বের করে ফেলো। কিভাবে করবা? 4 থেকে 0 বাদ দিলে 4, 4 স্কোয়ার 16, আর 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2, 2 স্কোয়ার 20। তাহলে এই এবির মান আমি যদি এখানে ক্যালকুলেট করে দেখাই, সেটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই হলো √20, √20 মানে হচ্ছে 2√5। তাহলে এই যে লেন্থটা দেখতেছো, এটা হচ্ছে 2√5, এই লেন্থটা হচ্ছে 2√5, 20 4 ইন্টু 5, 4 এর বর্গমূল 2 বের করে দিছি। আর যেহেতু এটা স্কোয়ার, তার মানে এই লেন্থটাও 2√5, এই লেন্থটাও 2√5, আবার এই লেন্থটাও 2√5, আবার এই লেন্থটাও 2√5। এর মিনিং এই বি থেকে 2√5 একক ডানে আর 2√5 একক বামে দুইটা পয়েন্ট আছে, দুইটাই আমাদের সি। আবার এ থেকে 2√5 একক ডানে ডি এবং বামে ডি আছে, অর্থাৎ এবং এরা কিন্তু একই লাইনের উপর বিলং করবে। তাহলে আমাদের চাওয়া হচ্ছে এই রেখার উপর বি থেকে 2√5 একক দূরে দুইটা পয়েন্ট বের করব। আর এই রেখার উপর দুইটা পয়েন্ট বের করার জন্য আমাদের কিন্তু সূত্র জানা আছে। সূত্রের জন্য কি কি লাগবে? এই বি বিন্দুটা লাগবে, ডিস্টেন্স লাগবে, আর সাথে লাগবে হচ্ছে থিটার মান, মানে কস থিটা এবং সাইন থিটার মান। এটা কোত্থেকে পাবো আমরা? এটা শোনো, এখানে এবি রেখার যে স্লোপ, খেয়াল করো, এবি রেখার যে ঢাল, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তো এবি রেখার ঢাল কিভাবে ক্যালকুলেট করব? কোটির ডিফারেন্স 9 - 7, আর নিচে হচ্ছে 4 - 0। তাইলে এই হচ্ছে 2/4, দ্যাট মিনস হচ্ছে হাফ, দ্যাট মিনস হচ্ছে হাফ। এটা হচ্ছে কার স্লোপ বলো তো? এবি রেখার ঢাল। এই যে এবি রেখার ঢাল হাফ আসলো, এখন এইখান থেকে কিন্তু আমরা বিসি রেখার ঢাল কিংবা সিডি রেখার ঢাল বলতে পারি, বা এডি রেখার ঢাল বলতে পারি। কেন? কারণ এই রেখা সাথে ওই দুইটা রেখা পরস্পর লম্ব। দেখো, এবির সাথে কিন্তু বিসি লম্ব, এডিও লম্ব, তার মানে বিসি রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে এডি রেখার ঢাল। এটা আমরা বলতে পারি এই ঢালের উল্টা আর বিপরীত চিহ্নের, অর্থাৎ যদি এটাকে আমরা tan থিটার মান ধরে নেই, তাহলে এটাকে বলতে পারি -2। আর একটু আগে বলছি tan থিটা নেগেটিভ মানে সাইন থিটা পজিটিভ হবে, কস থিটা নেগেটিভ হবে, এই জন্য এখানে একটা মাইনাস দিলাম। এইখানে কিভাবে ক্যালকুলেট করব শোনো, সাইনের বেলায় উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ, কজের বেলায় ভূমি বাই হচ্ছে অতিভুজ। কেন? এখানে দেখো, এটা যদি 2 ধরো, এটা 1 ধরো, তার মানে এটা √5 আসবে। এখন তোমরা হিসাব করে ফেলো সি বিন্দুর স্থানাঙ্ক আর ডি বিন্দুর স্থানাঙ্ক। তো প্রথমে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তোমরাই বলো তো, সি বিন্দুটা কোন পয়েন্ট থেকে দূরবর্তী? সি বিন্দুটা মূলত 49 পয়েন্ট থেকে দূরবর্তী। এই জন্য আমরা এখানে লিখতেছি 4 ± আর কস থিটা, আর কত? 2√5 কস থিটা, আর হচ্ছে 9 ± 2√5 সাইন থিটা। আচ্ছা, ভালো কথা। এইখানে প্লাস নিয়ে আমরা একবার পয়েন্ট বের করব, আর একবার মাইনাস নিয়ে পয়েন্ট বের করব। প্লাস নিয়ে যদি হিসাব করি,
নিব প্লাস কজের ভ্যালু মাইনাস, তো এখানে প্লাস কজের ভ্যালু মাইনাস, প্লাস মাইনাস মিলে মাইনাস আসবে, আর কস থিটার মান যা আছে সেখান থেকে √5 ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে 2, এখানে থাকবে 9 প্লাস সাইনের ভ্যালু যেহেতু প্লাস তাহলে প্লাস নিলে প্লাসই থাকতেছে, √5 ক্যান্সেল, 2 2 মিলে আসতেছে 4, এ হলো 2,13, 2,13। আর যদি আমরা মাইনাস নিই তাহলে দেখো তো স্থানাঙ্কটা আসবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, আর বাকি কোনো কিছুই চেঞ্জ হবে না, তার মানে 6,5, 6,5। তাহলে সি বিন্দুর দুইটা কোঅর্ডিনেট সম্ভব। একইভাবে ডি বিন্দুরও কিন্তু দুইটা কোঅর্ডিনেট সম্ভব। আমি এখানে ডি বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিচ্ছি, ক্যালকুলেশনের পার্ট তোমাদের দায়িত্ব। তো শুনো কি করতে হবে, এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনের উপর একটা পয়েন্ট হচ্ছে 0.7, যা থেকে তুমি 2√5 একক দূরবর্তী দুইটা পয়েন্ট বের করবা। তাহলে জানা পয়েন্ট হচ্ছে 0 প্লাস মাইনাস 2√5 cos থিটা, কমা দিয়ে 7 প্লাস মাইনাস 2√5 sin থিটা, 2√5 sin থিটা। এইটাই হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। আগের মতো করে প্লাস এবং মাইনাস নিয়ে হিসাব করবা। কজের মান আগেই বসাই দিও না, কারণ কজের মান বসাই দিলে এই চিহ্নের সাথে তখন ম্যাচ করবে না। তো আগে চিহ্ন সেপারেট করে পরে কজের ভ্যালু আর সাইনের ভ্যালু বসায় ক্যালকুলেট করবা। তো এইটার মতো আমরা আরেকটা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখা হয়েছে, তোমরা একা একা যেন প্রবলেমটা সলভ করতে পারো। তো এই প্রবলেমটা একটু চেষ্টা করবা তোমরা একা করার জন্য। যদি কেউ চাও এটা স্কিপ করতে সমস্যা নাই, যেহেতু আসলে দাবি ভর্তি পরীক্ষায় বেশিরভাগ টপ করা শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তো তারা কিন্তু আসলে এই লেভেলের অঙ্ক করে যায়, এর চেয়ে আরও হার্ড লেভেলের প্রবলেম সলভ করে যায়। এই জন্য এরকম কোশ্চেন চলে আসলে তখন তাদের সাথে কম্পিট করা কঠিন। তো আমরা আসলে চেষ্টা করছি সব ভেরিয়েশনের কোশ্চেনই রাখতে, যেন যে কোনো মানে মাইন্ডসেটের, মানে যারা যদি একটু টপ করতে চায় তারা যেন এই টাইপের প্রবলেম সলভ করে যায়, তাতে তার জন্য আসলে একটু ভালো প্রিপারেশন হবে বলে আমরা মনে করি, এই জন্য রেখেছি। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেমটা একটু শোনো, এইটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কোশ্চেন শোনো, এইখানে একটা লাইন দেওয়া আছে, বলছে লাইনটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করছে যার এরিয়া দেওয়া, সেই সাথে মূলবিন্দু থেকে লাইনটার উপর যদি আমি লম্ব টানি, ওই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে সেই কোণটা বলা আছে। যেহেতু কোণটা 30, এই জন্য আমরা বুঝতেছি রেখাটাকে এই দিকে মানে আঁকতে হবে, কারণ এই দিকে যদি টানো, দেখো আমি যদি এই দিকে টানি তাহলে সমস্যা হচ্ছে এখান থেকে যখন লম্ব টানবো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে সেটা 90-র বড় হয়ে যাবে। একইভাবে থার্ড কোয়াড্রেন্ট হইলে 180-র চেয়েও বড় হয়ে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে হইলে 270 থেকে বড় হবে। এর মানে কোনো বিন্দু থেকে, মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90-র চেয়ে কম কোণ করে, তাহলে তোমাকে বুঝতে হবে যে রেখাটা এক্স অক্ষকে ডানে আর ওয়াই অক্ষকে উপরে কাট করছে, মানে প্রথম চতুর্ভাগে এর মধ্যবর্তী, মানে প্রথম চতুর্ভাগে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশটা থাকবে। তো এখন এই প্রশ্নে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা শোনো। এই মূলবিন্দু থেকে আমরা একটা লম্ব টানলাম, এই যে লম্বটা টানলাম ধরো এটা ওসি, এই ওসিটা এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 30, এইটা লেন্থ কত আমি ধরে নিচ্ছি লেন্থ পি, এই পিটা আমাকে দেওয়া নাই কিন্তু এই অ্যাঙ্গেলটা 30 এটা বলা আছে। দেখো তো এইখান থেকে আমি যদি এই রেখাটাকে এবি ধরে নেই তাহলে কিন্তু আমরা ডিরেক্ট এই এবি রেখার সমীকরণ বলতে পারি এক্স কস 30 প্লাস ওয়াই সাইন 30 ইকুয়াল টু পি। এটা কিন্তু বলা যায়। কিভাবে বলা গেল, তোমাদেরকে আমরা পার্ট 2-তে লম্ব কোণ আকৃতির সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। এই লম্ব কোণ আকৃতির সরল রেখার সমীকরণ হচ্ছে এটা। তো এখন এইখানে দেখো cos 30-র মান হচ্ছে √3/2, সাইন 30-র মান হচ্ছে হাফ, আর রাইট সাইডে একটা পি আছে। এই পিটাকে যদি নিচে নিয়ে এসে পড়ি তাহলে এক্স এর নিচে আসবে 2p, তার নিচে আসবে √3, আর এইখানে ওয়াই এর নিচে আসবে শুধুমাত্র 2p, আর রাইট সাইড 1 থাকবে। রাইট সাইড কি থাকবে 1। তো এটাকে আমরা ডাবল ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসলাম। ডাবল ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে কেন আসছে শোনো। আচ্ছা এটা কোন রেখাটা, এবি রেখা না? তো এটাকে ডাবল ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসার মিনিং, রেখাটা এক্স অক্ষ থেকে 2p/√3 অংশ কর্তন করে আর ওয়াই অক্ষ থেকে 2p অংশ কর্তন করে। তার মানে আমরা বলতে পারি এই চিত্র থেকে ও এর মানটা হচ্ছে 2p/√3, আর এই যে ওবির মান সেটাকে আমরা বলতে পারি 2p। তাহলে দেখো তো আমি ও এ জানি, ওবি জানি, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের এরিয়াটাকে পি এর ফর্মে আনতে পারবো। খেয়াল করো ত্রিভুজের যে এরিয়াটা, ত্রিভুজ ও এ বি, সেটাকে তো বলাই যায় হাফ অফ ও এর মান
হাফ অফ ও এর মান ইন্টু হচ্ছে ও বির মান। তাহলে এক কাজ করো, 2 ক্যান্সেল করে দাও, 2p²/√3 এটাই হচ্ছে এরিয়া। কিন্তু আমাদের হিসেবে এরিয়া এটা প্রশ্নে তো বলে দিচ্ছে 50/√3, এই জন্য আমরাও লিখতেছি এখানে 50/√3। তো দুই পাশে √3 যদি ইলিমিনেট করে দেই, 2 দিয়ে ক্যান্সেলও করে দেই, তাহলে p² মান আসবে 50, এর মানে p এর ভ্যালু আসবে 5। দেখো এখানে কিন্তু +-5 দেওয়া যাবে না। এর রিজন হচ্ছে এখানে পিটা মূলত লম্বের দৈর্ঘ্য বোঝায়। পিটা কি বোঝায়? লম্বের দৈর্ঘ্য। এই জন্য পিটা আমরা কি নিব বলো তো? পজিটিভ নিব। পি যদি নেগেটিভ নাও তখন এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট দুইটাই নেগেটিভ আসবে, তখন বুঝাবে রেখাটা বামে এবং নিচে কর্তন করেছে। কিন্তু আসলে কি রেখাটা আমাদের বামে আর নিচে কর্তন করবে না, এই জন্য আমরা এখানে পি এর ভ্যালু পজিটিভ নেব। তো দেখো সমীকরণটা কিন্তু আমরা এবার বের করে ফেলেছি। তাহলে সমীকরণটা কোনটা আমি এখানে একটু লিখে দেই। সমীকরণ হচ্ছে এই লাইনটাতে আমরা বসাই দিব এখানে √3x/2 + y/2 = হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের রেখার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেম আবার বলে দিচ্ছি, এখানে রিটেন কোশ্চেন করানোর ওয়েট মানে রিজনটা কি, তুমি আসলে ডিরেক্ট এমসিকিউ পড়ে গিয়ে যদি রিটেনের প্রিপারেশন না নাও তাহলে রিটেন লেখাটা একটু অসুবিধার। কারণ ডাবির প্রশ্নের সমস্যা হচ্ছে 20 চ্যাপ্টার, রিটেন আসবে মাত্র 4টা। তো তুমি চাইলে আসলে অনেক ডিটেলস প্রিপারেশন নেওয়া কঠিন যদি তুমি শুধু ভার্সিটি প্রিপারেশনই নাও। এই জন্য আমরা আসলে খুব ডিটেলসও চাচ্ছি না পড়াইতে, টপিকস ওয়াইজ পড়তে গেলে এটা অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। এই জন্য আমরা চাই যে আসলে কোন কোশ্চেনগুলো করে গেলে বাকি কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট নেওয়া যাবে, ওই কোশ্চেনগুলো সিলেক্ট করে তোমার সাথে আমরা ডিসকাস করতেছি। তো আমরা একটু হয়তো বা স্পিডে যাচ্ছি নাকি স্লো যাচ্ছি, এটা তোমরা আসলে আমাদেরকে কমেন্টে জানাও, যে যেখানে ক্লাস করবো একটু জানাবা, তাহলে আমরা বুঝতে পারবো পরের লেকচারগুলো কেমন হওয়া দরকার। আর তুমি তো আসলে এটা মাল্টিপল বার যেহেতু ভিডিও দেখার তো সুযোগ পাচ্ছই। তো এবার শোনো, এই যে রেখাটা, এই রেখাটা, এই যে একটা লাইন আছে, লাইনটা কত দেওয়া? 5x + 4y - 20 দেওয়া হতো, তাই না? তো আমরা এই লাইনটাকে, ওরা প্রশ্নে বলছে এই লাইনের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। আচ্ছা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা? এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই দুই বিন্দুর মাঝখানে যে পার্ট, সেটাকে বলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তো আমরা চলো আগে এই রেখাটাকে ডাবল ইন্টারসেক্ট ফর্মে নিয়ে এসে আঁকি। কীভাবে আঁকবো দেখো, 5x + 4y, 20টাকে ওই পাশে নিলাম। 20 দ্বারা যদি ডিভাইড করে দেই তাহলে x এর নিচে আসবে 4 আর y এর নিচে আসবে 5 আর রাইট সাইড হবে 1। এইবার যদি আমরা রেখাটা এঁকে দেই, খেয়াল করো, এই হচ্ছে আমাদের রেখাটা, এখানে আমরা আঁকতেছি। তো চলো রেখাটা আঁকি। এই হচ্ছে লাইন, x অক্ষকে 40, y অক্ষকে 05 বিন্দুতে ছেদ করে, এটা প্রশ্নে বলে দিছে। তো এখন আমাদের টাস্ক হচ্ছে এই যে রেখাটা x অক্ষ আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলে তো আমরা বুঝে গেছি। এই a থেকে b পর্যন্ত যে পার্ট, কোন থেকে কোন পর্যন্ত? a থেকে b পর্যন্ত যে পার্ট, এই পার্টটা মূলত অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। কোন অংশটুক? এ বি অংশটাকে বলবো আমরা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এখন এই এ বি পার্ট সমান ভাগ হয়েছে যে বিন্দুতে, মানে সমান 3 ভাগ হয়েছে যে দুইটা বিন্দুতে, তাদের সাথে মূল বিন্দুর কানেক্টিং লাইন চাইছে। তো আমি ধরে নিলাম এ বিকে সমান ভাগ করছে এরকম পয়েন্ট দুইটা, একটা সি একটা ডি। তাহলে ওকে সি এর সাথে কানেক্ট করে দিলাম, ওকে ডি এর সাথে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের কাছে চাইছে এই ওসি আর এই ওডি রেখার সমীকরণ, ওসি আর ওডি রেখার সমীকরণ। তাহলে দেখো আমরা এইখান থেকে সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক চাই। তাহলে তোমরা দেখো তো সি বিন্দুটা এ বিকে কত রেশিওতে ভাগ করছে বলো তো দেখি। দেখো এইখানে এ বি সি আর ডি দ্বারা সমান 3 ভাগ হয়েছে, তার মানে এসি 1 ভাগ, সিডি 1 ভাগ, বিডি 1 ভাগ, এসি 1 ভাগ, সিডি 1 ভাগ, বিডি 1 ভাগ। এর মানে সি এর এই দিকে আছে 1 ভাগ আর ওই দিকে আছে 2 ভাগ। এর মানে সি এ বিকে 1:2 রেশিওতে ভাগ করে। কত রেশিওতে? 1:2। এই জন্য আমরা লিখতেছি 1 + 2, 1 + 2। বলতো 1 ভাগ কার দিকে? 1 এর দিকে না? তাহলে 1 যায় গুণ হবে উল্টা পাশে, মানে 1 × 0 মানে 0 আর 2 × 4 মানে 8। এইখানে 1 যায় গুণ হবে 5 এর সাথে, 2 যায় গুণ হবে 0-র সাথে। এর মানে আসবে 8/3, কমা হচ্ছে 5/3। এইটা হচ্ছে আমাদের সি বিন্দুর কোঅর্ডিনেট। একইভাবে যদি আমরা ডি বের করতে চাই, এবার তো তোমাদের বুঝে যাওয়া উচিত যে ডি থেকে এর দিকে আছে 2 ভাগ, বি এর দিকে আছে 1 ভাগ। এর মানে এইখানে হবে 2 + 1, এইখানেও হবে 2 + 1, মানে 2:1 অনুপাতে বিভক্তকারী বিন্দু বের করতেছি। তো এই দিকে 2 ভাগ, তাহলে এই 2 যায় ওই 0-র সাথে গুণ হলো 0, আর 1 যায় এই দিকে গুণ হলো, এই হলো 4। আবার 2 যায় ওই দিকে গুণ হলো 5-এর সাথে 10,
এক যায় এখানে শূন্যের সাথে গুণ হলো 0, তাহলে এখানে আসতেছে 4/3 কমা হচ্ছে 10/3। আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি, একটু খেয়াল করো। এইদিকে 2 ভাগ, তো 2 যায় গুণ হবে 0-এর সাথে, 1 যায় গুণ হবে 4-এর সাথে। কোটি বের করার সময় 2 যায় গুণ হবে 5-এর সাথে, 1 যায় গুণ হবে 0-এর সাথে। তার মানে আমরা এবার ওসি রেখার সমীকরণ চাই। যারা এটা জানো না একটু শোনো, মূলবিন্দুগামী কোনো রেখার সমীকরণ তোমাদের জানার কথা, y = mx। y = mx। দেখো m লেখার জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এখানে m লিখতে হবে। mটা কার? ওসি রেখার। কার রেখার? ওসি। তো দুইটা বিন্দু, এর মধ্যে একটা মূল বিন্দু হইলে অপর বিন্দুর কোটি বাই ভোজই হচ্ছে ওই রেখার ঢাল। তার মানে ওসি রেখার ঢাল হবে সি বিন্দুর কোটিকে সি বিন্দুর ভোজ দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে উপরে হচ্ছে 5/3 আর নিচে হচ্ছে 8/3। 3কে এলিমিনেট করে দিলাম, সমীকরণ হয়ে গেল 5x - 8y = 0। এটাই হচ্ছে আমাদের ওসি রেখার ইকুয়েশন। এইবার আমরা চাই একইভাবে ওডি রেখার সমীকরণটা বের করতে। খেয়াল করো, ওডি রেখার সমীকরণ আমরা চাই, ওডি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে। তাহলে এখানে হবে y = এইখানে ডি বিন্দুর ভোজ হচ্ছে 10/3, ডি বিন্দুর ভোজ হচ্ছে 10/3, কোটি হচ্ছে 10/3, ভোজ হচ্ছে 4/3। 3 ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 5, এখানে 2, এখানে x। তাইলে আমরা ইকুয়েশন বলতে পারি 5x - 2y = 0। 5x - 2y = 0। তো চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে, এটা খুব সহজ একটা কোশ্চেন। প্রশ্নে বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এর মানে 2 অক্ষের মাঝখানে যে অংশটা, আবার বলতেছি 2 অক্ষের মাঝখানে অংশটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে 6-2 বিন্দুতে এসে। তো 6-2 বিন্দুতে, তার মানে এটা এই দিকে কোথাও আছে, এবি রেখাটা এইখানে কোথাও আছে 6-2, এই 6-2, এই দিকে হচ্ছে 2 ভাগ, এই দিকে হচ্ছে 3 ভাগ। অর্থাৎ এই 6-2 পয়েন্টটা যদি তুমি সি পয়েন্ট ধরে নাও, সি থেকে এর দিকে 2 ভাগ, বি এর দিকে 3 ভাগ। অর্থাৎ এবি রেখাটাকে যদি আমি 5 টুকরা করি, 5 ভাগ করে নেই, তার 2 ভাগ হবে এর দিকে, 3 ভাগ হবে বি এর দিকে। এটাই বোঝানোর চেষ্টা করছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে এর দিকে কেন 2 ভাগ, বি এর দিকে বি এর দিকে 2 ভাগ, এর দিকে কেন 3 ভাগ করতেছি না? আমাদের বইয়ে যখন কোশ্চেনগুলো সলভ করা হয়েছে বা উত্তরগুলো সেট করা হয়েছে, এটা এই স্ট্যান্ডার্ডে যে প্রথম ভাগটা মানে এই যে 2 ভাগ, সেটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এইটাকে স্ট্যান্ডার্ড ধরে উত্তরগুলো সেট করছে, এই জন্য আমরাও এটাই করতেছি। তো এখন শোনো, এই গ্যাপটুক ধরে নিলাম এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক a0, এই গ্যাপটুক হচ্ছে বি, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0b। এখন তোমরা বলো তো, এই এটা কি এক্স ইন্টারসেপ্ট, বিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। আর দুইটা ইন্টারসেপ্ট জানা থাকলেই কিন্তু আমরা রেখার সমীকরণ বের করতে পারি। দুইটা ইন্টারসেপ্ট জানা থাকলেই রেখার সমীকরণ বের করতে পারি। এখন এই সি বিন্দুর পরিচয় কি? সি বিন্দুর পরিচয় হচ্ছে, সি বিন্দুটা এ বিকে কত রেশিওতে ভাগ করছে? 2:3। তাহলে আমরা কাজ করতেছি, এ বিকে 2:3 অনুপাতে, বলো তো দেখি কত অনুপাতে? 2:3 অনুপাতে ভাগ করে এমন বিন্দুটা আমরা হিসাব করব। 2:3, এই হলো 2 + 3। 2 যায় পরেরটার ভোজের সাথে গুণ 0, 3 যায় এখানে গুণ, এই হলো 3a। এটা হচ্ছে এ বিকে 2:3 অনুপাতে ভাগ করছে এমন বিন্দুর ভোজ বের হলো, যেটা এখানে 6 দেওয়া, যেটা এখানে কত দেওয়া? 6। আর যদি কোটি হিসাব করতে চাই, 2 যায় বি এর সাথে গুণ, 3 এসে 0-র সাথে গুণ, নিচে হচ্ছে 2 + 3, আর কোটিটা কত দেওয়া? 2 দেওয়া। তাহলে এইখানে 3 এর ভ্যালু বলা যায় 30, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 10, আর এখানে 2বির ভ্যালুটা হচ্ছে 10, দ্যাট মিন্স বি এর ভ্যালুটা হচ্ছে 5। অর্থাৎ রেখাটা দ্বারা এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 10, এক্স ইন্টারসেপ্ট 10, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 5। এইটাই হচ্ছে আমাদের এই রেখার ইকুয়েশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এরপর থেকে এই প্যাটার্নের কোশ্চেন তোমরা সলভ করতে পারবা। তো এখন যাদের রিটেন কোশ্চেন করতে গিয়ে একটু প্যারা লাগবে, মনে করবা যে রিটেন প্রিপারেশন বা অঙ্ক করতে একটু অসুবিধা হচ্ছে, আমার ধারণা আমরা যেগুলো এমসিকিউতে পড়াই বা যে জিনিসগুলো আলোচনা করি, এইগুলা সলভ করে যদি তুমি বুঝে সলভ করো, তাহলে ডাবিতে 2টা বা 3টা ম্যাথে করতে পারবা বলে আমার ধারণা। 2টা পারার কথা অ্যাটলিস্ট, আমি একটু সেফ জোনে থেকে বলার চেষ্টা করতেছি। রিটেন ক্লাসটা করলে হবে কি, এই অঙ্কগুলো তুমি একাই ট্রাই করো, যদি দেখো পারতেছো তাহলে তো আসলে ক্লাসে খুব বেশি দেখে সময় নষ্ট করার দরকার নাই। আর যদি মনে করো রিটেনে গ্যাপ আছে, সাথে তোমার ইচ্ছা আছে, সাথে তুমি পরিশ্রম করতে পারবা, তাইলে একটু দেখে নাও, দেখে লার্ন করার চেষ্টা করো। একবারের জায়গায় 2বার দেখো। আসলে এখানে প্রয়োজনটা ইম্পর্টেন্ট, তুমি তোমার মাইন্ডসেটটা কি, তুমি কি আসলে চেষ্টা করে শিখবা কি শিখবা না।
তুমি আগে বুঝতা না, এটার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তুমি এখন শেখার চেষ্টা করতেছো কিনা। চেষ্টা করলে কিছু না কিছু লার্ন হবেই, ওইটা কোনো না কোনো জায়গায় কাজে লাগবেই। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। এইখানে বলা হচ্ছে পি হচ্ছে এইচ কমা কে একটা বিন্দু। তো এইখানে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এইচ কমা কে। সেইখান থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব, ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানছি। এক্স অক্ষকে এ, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে এই পি বিন্দুগামী এবি রেখার উপর লম্ব চাইছে। খেয়াল করো, পি দিয়ে পাস করা লাগবে, সাথে এবির উপর লম্ব। বলো কার উপর লম্ব? এবি। তো আমরা আগে এবিটাকে জয়েন করে দিলাম। এখন এই পি থেকে এবির উপর যদি একটা লম্ব টানি, ধরলাম সেটা হচ্ছে পি কিউ। এই যে আমাদের কাছে পি কিউ এর সমীকরণ চাইছে, আমি এই পি কিউটা বের করতে চাই। এখন অসুবিধা হচ্ছে এই পি কিউ রেখার স্লোপ কিন্তু আমরা জানি না। আমরা পি কিউ রেখার উপর একটা পয়েন্ট জানি, কিন্তু পয়েন্ট দিয়ে তো রেখা বের হবে না। এই জন্য আমরা এবি রেখার স্লোপটা বের করতে চাই। কার স্লোপ? এবি। আচ্ছা, এবিটা কেন জানি বের করতে পারবো, সেটার ব্যাখ্যাটা হচ্ছে তুমি কিন্তু এই গ্যাপটা জানো। ওয়াই অক্ষ থেকে পি বিন্দু গ্যাপ হচ্ছে এইচ, তাহলে এইটাও এইচ, তার মানে এই বিন্দুর কোঅর্ডিনেট এইচ 0। একইভাবে এই হাইটটা হচ্ছে কে, তাহলে এইটাও কে, তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে 0 কে। তাহলে দেখো তো এইখান থেকে কি এবি রেখার স্লোপ বলা যায় না? আমরা বলতে পারি এখানে এবি রেখার স্লোপ হচ্ছে কোটি দ্বয়ের ডিফারেন্স, কে থেকে 0 বাদ দিলে কে, আর 0 থেকে মাইনাস এইচ বাদ দিলে মাইনাস এইচ। তাহলে যেহেতু এবি আর পি কিউ পারপেন্ডিকুলার, এবি আর পি কিউ পারপেন্ডিকুলার, তাই আমরা এইখান থেকে বলতে পারি পি কিউ রেখার যে স্লোপ হবে, পি কিউ রেখার যে স্লোপ হবে সেটা হবে উল্টা আর বিপরীত চিহ্নের। তাহলে পি কিউ রেখার স্লোপ জেনে গেলাম, পি কিউ রেখার উপর একটা পয়েন্টও জানি, তাইলে সমীকরণ লিখতে পারি ওয়াই মাইনাস কে স্লোপ মানে ঢাল ইন্টু হচ্ছে এক্স মাইনাস এইচ। এটাই হচ্ছে আমাদের পি কিউ রেখার সমীকরণ। এটাই হচ্ছে কার সমীকরণ? পি কিউ রেখার সমীকরণ। তো এইবার চলো পরের প্রবলেমে যাই। এইটা আসলে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে যে কাজটা করছে শোনো, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের 3টা শীর্ষের জায়গায় 2টা শীর্ষ দেওয়া আছে। এ হচ্ছে 6 1, বি হচ্ছে 1 6, সিটা আমরা জানি না। প্রশ্নে বলছে এই ত্রিভুজের লম্ববিন্দু হচ্ছে 3,2। লম্ববিন্দু বলতে বুঝবো লম্ব কেন্দ্রকে, অর্থাৎ প্রতিটা শীর্ষ থেকে যদি আমি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, লম্ব 3টা যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদ বিন্দুটাই হচ্ছে লম্ব কেন্দ্র। তাহলে এক কাজ করতেছি, দেখো এ থেকে একটা লম্ব টানলাম, বি থেকে একটা লম্ব টানলাম, আবার সি থেকে একটা লম্ব টানলাম। এই 3টা লম্ব যায় যে পয়েন্টে ছেদ করবে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের লম্ববিন্দু। আমি আবার মার্ক করে নিই, এই পয়েন্ট হচ্ছে লম্ববিন্দু, যেটা দেওয়া আছে P3,2। আমরা এখানে লম্বগুলোর একটু নাম দিয়ে দিচ্ছি। লম্বগুলোর নাম হচ্ছে এডি, বিই আর হচ্ছে সিএফ। এখন আমাদের চাওয়াটা হচ্ছে এই সি বিন্দুর কোঅর্ডিনেটটা বের করা। বলো কার কোঅর্ডিনেটটা বের করা? সি এর কোঅর্ডিনেটটা বের করা। তো আমি সি এর কোঅর্ডিনেটটাকে আপাতত ধরে নিচ্ছি আলফা বিটা। যেহেতু আমাদের আননোন জিনিস 2টা ভোজার কোটি, তো আমরা এখানে কিভাবে কাজ করবো শোনো। তোমরা কি খেয়াল করতেছো বিসির উপর এডি যে লম্ব, বিসির উপর যেহেতু এডি লম্ব, তার মানে এই বিসি রেখার স্লোপ আর এডি রেখার স্লোপ গুণ করে গুণফল আমরা বলতে পারি -1। তাহলে চলো বিসি রেখার স্লোপটা হিসাব করে ফেলি। বিসি রেখার স্লোপ হচ্ছে বিটা -6 বাই আলফা -1, আর এডি রেখার যে স্লোপ, স্লোপ বের করতে 2টা পয়েন্ট লাগে। দেখো এডির উপর এও জানো, পি জানো। এটা কিন্তু দরকার নাই যে এ আর ডি জানা লাগবে। একটা রেখার উপর যে কোনো 2 পয়েন্ট জানা থাকলে আমরা তার স্লোপ হিসাব করতে পারি। এডি রেখার উপর এ জানা আর পি জানা, তাইলে আমরা এখান থেকে স্লোপ হিসাব করতেছি 1 থেকে 2 বাদ ডিভাইডেড বাই 6 থেকে 3 বাদ, এবং এই 2টা গুণ করে -1। দেখো তো এখান থেকে আলফার বিটার একটা ইকুয়েশন আসবে না? তো তুমি যদি হিসাব করে ফেলো 1 - 2 মানে -1, এই মাইনাস ওই মাইনাস বাদ দিয়ে দাও, এনে 6 - 3 মানে 3, তাহলে এখানে থাকতেছে বিটা -6। এই যে 3টা থাকলো, এই 3 এখানে গুণ করে দাও, 3 আলফা -3। তাহলে এইখানে কিন্তু লিখতে পারো 3 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ওই পাশে চলে গিয়ে -3 থাকবে। এইটা একটা ইকুয়েশন। যেহেতু আননোন 2টা, এই জন্য আমরা চাই 2টা ইকুয়েশন বিল্ড করতে। একটা তো চলে আসলো। সেম ওয়েতে দেখো তো এটা কি বলা যায় না, বিই রেখাটা, বিই এসির উপর লম্ব। কার উপর লম্ব? এসি।
এর মানে এম অফ বি মানে বি রেখার স্লোপ আর এসি রেখার স্লোপ এই দুইটা গুণ করে গুণফল আসে -1, গুণ করে গুণফল আসে -1। তো এইখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বিল্ড করতেছি কিভাবে দেখো তো। আমরা এক কাজ করি, এখানে চলো প্রথমে বিই রেখার স্লোপ বের করতেছি। বিই রেখার স্লোপ 6 থেকে 2 বাদ 4, 6 থেকে 2 বাদ আর নিচে 1 থেকে 3 বাদ, আর সাথে হচ্ছে এসি রেখার স্লোপ। এসি স্লোপ বের করার জন্য বিটা -1 বাই হচ্ছে আলফা -6 ইকুয়াল টু -1। এইখানে 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে -2 আসবে। এই -2 মাইনাসটা ক্যান্সেল করে উপরের 4কে 2 দ্বারা ক্যান্সেল করে দিচ্ছি, এই জন্য 2 ইন্টু বিটা -1 ইকুয়াল টু আলফা -6। এখন দেখো তো এইখান থেকে কি লেখা যায় না, আলফা -2 বিটা, -6 ওই পাশে চলে আসলে +6 আর -2 এর সাথে যোগ বিয়োগ হয়ে +4। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। 1 ও 2 সমাধান করে আলফা আর বিটা বের করবা। 1 আর 2 সমাধান করে আলফা আর বিটা বের করে নিবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা নিজেরা করতে পারবা, এটা আমার ধারণা। তো চলো আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা, এইটা হচ্ছে একটা সহজ কোশ্চেন, তারপরে আমরা এখানে এটা দিয়েছি। তো চলো আমরা একটু সলভ করি। প্রথম কথা হচ্ছে এখানে একটা সামান্তরিক আছে। এই সামান্তরিকের কি কি দেওয়া আছে শোনো। দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে। দেখো এই রেখার স্লোপ দেখা যাচ্ছে 3/4 আর এই রেখার স্লোপ হচ্ছে 2। যেহেতু স্লোপ সেম না, এর মানে রেখা দুইটা প্যারালাল না। আর একটা সামান্তরিকের দুইটা বাহু যদি প্যারালাল না হয়, এর মানে তারা দুইজন সন্নিহিত বাহু হবে। এই জন্য আমি একটা ধরে নিচ্ছি, ধরো এইটাই হচ্ছে সেই ABCD সামান্তরিক, যার এই বাহুটা হচ্ছে 3x - 4y + 1, আর এই যে বাহুটা সেটা হচ্ছে 2x - y - 1 = 0। এখন আমাদের দরকার হচ্ছে এই ডি বিন্দুটা। বলো আমাদের কি দরকার? ডি বিন্দু, সরি ডি বিন্দু না তো, আমাদের অপর বাহু দুইটার সমীকরণ। আসলে আমরা সিডি আর এডি চাই, আমাদের চাওয়াটা হচ্ছে সিডি আর এডি। তোমরা একটু খেয়াল করছো, এটা যেহেতু সামান্তরিক, তার মানে এবির প্যারালালে সিডি আছে। এবির প্যারালালে সিডি আছে মানে তো এখানে 3x - 4y এটা তো থাকবেই। শুধু এখানে জানি না হচ্ছে এই ধ্রুবকটা কত। আবার এইটা আর এটা তো প্যারালাল, তার মানে এখানে যেহেতু 2x - y আছে, এইটার সমীকরণেও 2x - y থাকবে। শুধু আমরা জানি না ধ্রুবকটা কত। ধ্রুবকটা কত সেটা বের করার জন্য ডি বিন্দু হলেই তো চলে। এই জন্য আমরা এক কাজ করতেছি, ডি বিন্দু বের করার প্ল্যান করব। প্রথম টাস্ক, এই এবি আর বিসি সমাধান করে নিচ্ছি। খেয়াল করো, এবি আর বিসিকে সমাধান করার জন্য আমরা এক কাজ করতেছি। এই এবি রেখার সমীকরণ যেটা আছে সেটা দেখো, 3x - 4y + 1 ইকুয়াল টু হচ্ছে 0। আর বিসি রেখার যে সমীকরণ সেটা হচ্ছে 2x - y - 1 ইকুয়াল টু 0। এই 1 এবং 2 এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। অসুবিধা হচ্ছে ক্যালকুলেটর নাই, তো সমাধান করার জন্য আমি একটু মুখে মুখে হিসাব করে ফেলি। খেয়াল করো তো, আমি এক কাজ করতেছি, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করব, অথবা এক কাজ করি এটাকে 4 দ্বারা গুণ করি। 1 থেকে বিয়োগ করতেছি 2 × 4। এটা যদি করে ফেলি তাহলে দেখো কত, এটা হচ্ছে 4 × 2 = 8, 3 থেকে 8 বাদ দিলে -5, এটা তো ক্যান্সেলই হয়ে যাবে। এটাকে যেহেতু 4 দ্বারা গুণ করবা, এটা হয়ে যাবে +5। তার মানে x এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু 1 বসাই দিলে y এর ভ্যালু আসতেছে 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে y এর ভ্যালু 1ই আসতেছে। y এর ভ্যালু 1, অর্থাৎ এই যে b এর কোঅর্ডিনেট সেটা হচ্ছে 1 1। প্রশ্নে আরেকটা তথ্য দিছে, সেটা হচ্ছে এই যে এবি আর এই এবি, এই যে এসি আর বিডি, এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 2 3। এই এসি আর বিডি এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 2 3। এটা 1 1, ইন্টারসেকশন পয়েন্ট 2 3। তোমরা জানো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য এসি আর বিডি পরস্পরকে যে ছেদ করবে সেটা হবে দুই কর্ণেরই মিড পয়েন্ট। তাহলে এইখানে ডি যদি আমি আলফা বিটা ধরে নেই, তাহলে তো আমরা দাবি করতেই পারি আলফা + 1/2 = 2 আর বিটা + 1/2 এইটা ইকুয়াল টু হচ্ছে 3। এর মানে আলফা হচ্ছে 3, বিটা হচ্ছে 5। এর মানে ডি বিন্দুর কোঅর্ডিনেট হবে 3,5। আচ্ছা, ডি যে বের হয়ে গেল, তাহলে এইবার কি বলা যায় না, সিডি রেখাটা হচ্ছে 3x - 4y।
কেন 3x মাইনাস 4y? কারণ সিডি তো এবির প্যারালালে আছে, যেহেতু সিডি এবির প্যারালালে আছে তাহলে এবির ভেরিয়েবল পার্ট আর সিডির ভেরিয়েবল পার্ট সেম হবে। এখন টাস্ক হচ্ছে এইখানে শুধু ডি বিন্দুটা বসায় দাও, তো 3 5 যদি বসায় দাও 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 5, তাহলে এই হচ্ছে 3x মাইনাস 4y, 9 থেকে 20 বাদ মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 11, এই পাশে আসলে হবে প্লাস 11 ইকুয়াল টু 0। একইভাবে তোমরা এবার এডিটা বের করে নিবা। এডিটা কীভাবে বের করে নিবা? যেহেতু বিসির প্যারালালে আছে এই জন্য ভেরিয়েবল পার্টটা সেম রেখে দাও, ভেরিয়েবল পার্টটা সেম রেখে দাও। দেখো ভেরিয়েবল পার্ট সেম রেখেছি, সাথে ডি দিয়ে সিদ্ধ করাবো। ডি দিয়ে যদি সিদ্ধ করাই 2 ইন্টু 3 মাইনাস হচ্ছে 5, তার মানে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই পাশে আসলে মাইনাস 1। আসলে এই জায়গায় একটু তোমাদের কারো কারো অসামঞ্জস্য তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে বিসির যা ইকুয়েশন ছিল শেষ পর্যন্ত এডির ইকুয়েশন তাই চলে আসছে। আসলে আমরা প্রশ্নটা বই থেকে পিক করছি, হয়তোবা এইখানে যে ইকুয়েশন দেওয়া হয়েছে সেই ইকুয়েশনের সাথে মানে সামান্তরিকের ফর্ম হয় না, অথবা ওই পয়েন্টের একটা অসামঞ্জস্যতা আছে, তো বই থেকে পিক করা হয়েছিল। তো যেভাবে আমরা রুলস অনুযায়ী করছি এই উত্তরটা আসছে। আসলে এটার স্ট্রাকচারটা নিয়ে হয়তো আরেকটু রিচেক দেওয়া দরকার ছিল। হ্যাঁ, তো রুলস অনুযায়ী ঠিক আছে, স্যাররা যদি সঠিক ডাটা দেয় রেজাল্টও কি আসবে? সঠিক আসবে। তো চলো এবার আমরা পরের প্রবলেমটা সলভ করি। এইটা সহজ কোশ্চেন, তবে ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কি খেয়াল করো তো, এইখানে এক্স আর ওয়াই একটা পরামিতিক সমীকরণ দিছে। এইটা একটা সরল রেখার পরামিতিক সমীকরণ, এটা হচ্ছে সরল রেখার একটা পরামিতিক সমীকরণ। একটা সরল রেখার বা এখানে পরামিতিক সমীকরণ মানে যে কোনো সঞ্চার পথ মানে তো চলমান বিন্দুর ভোজার কোটির সম্পর্ক। এই ভোজার কোটির সম্পর্কটাকে আমরা যদি আলাদা থার্ড ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করি, অর্থাৎ ভোজার কোটির সম্পর্কটাকে ডিরেক্ট না লিখে তৃতীয় চলক দিয়ে প্রকাশ করি, তখন এক্স আর ওয়াইকে আমরা আলাদা আলাদা ইকুয়েশন দিয়ে লিখি অন্য একটা চলকের সাহায্যে। ওই সমীকরণগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে স্ট্রেট লাইনের দুইটা প্যারামেট্রিক ইকুয়েশন দিছে, এটা একটা ওইটা একটা। তো আমরা কি করব, এই রেখা দুইটাকে আবার আমাদের ফর্মে নিয়ে এসে পড়বো, মানে কার্তেশীয় ফর্মে। কিভাবে আনবো? জাস্ট এক্সটাকে রিপ্লেস করে দাও, সরি থার্ড ভেরিয়েবলটাকে রিপ্লেস করে দাও। এখানে থার্ড ভেরিয়েবলটা কি? টি। তাহলে এই প্রথম যে রেখাটা, প্রথম রেখাটা কত? এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু 2t প্লাস 1। আমরা এক কাজ করি, এই যে ঘটনাটা এইখান থেকে আমরা 1 আর 2 দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা 1 এটা 2, আমরা তৃতীয় চলক থেকে তৃতীয় চলকটা যদি রিপ্লেস করে দেই তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু 2x প্লাস 1, y ইকুয়াল টু 2x প্লাস 1। আর দ্বিতীয় যে রেখাটা আছে সেটাও কিন্তু দেখো x ইকুয়াল টু 2t, y ইকুয়াল টু মাইনাস টি মাইনাস 4। এটাকে দিলাম 3, এটাকে দিলাম 4। এই 3 ও 4 থেকে, এই 3 আর 4 থেকে যদি আমরা দেখি তাহলে দেখো তো আমরা কাকে রিপ্লেস করতে চাই যেন? টিকে। টিকে কিন্তু বলা যায় x/2। এই যে এইখানে দেখো, এইখানে দেখো টিকে কিন্তু কি বলা যায়? x/2 বলা যায়, টিকে বলা যায় x/2। তাহলে আমরা এখানে রাখি y, এখানে রাখি y ইকুয়াল টু মাইনাস x/2 মাইনাস 4। এখন যদি 2 দিয়ে গুণ করে দেই 2y ইকুয়াল টু মাইনাস x মাইনাস 8। এর মানে আমরা বলতে পারি x প্লাস 2y প্লাস 8। বলো তো এইটার ঢাল কত? এইটার ঢাল m2 ইকুয়াল টু মাইনাস হাফ। আর এর ঢাল দেখো তো, এটা কি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে আছে না? এর মানে এটার ঢাল 2। এর মানে দাঁড়াইলো m1 আর m2, m1 আর m2 এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে গুণফল আসতেছে -1। যেহেতু ঢালের গুণফল -1, এর মানে রেখা দুইটা পরস্পর লম্ব, এই জন্য রেখা দুইটা পরস্পর লম্ব। তাহলে এই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কার্তেশীয় ফর্মে যাওয়ার জন্য থার্ড ভেরিয়েবলটাকে রিপ্লেস করতে হবে। কাকে? থার্ড ভেরিয়েবলটাকে রিপ্লেস করে তুমি কার্তেশীয় ফর্মে নিলাম, দুইটা ঢাল বের করলাম, গুণফল -1 দেখায় বললাম এরা দুইটা পরস্পর লম্ব। এবার দেখো এইখানে কি বলা হয়েছে, এখানে একটা লাইন দেওয়া আছে 4x প্লাস 3y মাইনাস 7। এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 2 3। এর উপর একটা লম্ব টানো, এই লম্ব যায় যে বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম এটা P, আর এই পয়েন্টটা হচ্ছে Q। তাহলে এই যে Q, এইটার নামই হচ্ছে লম্বের পাদবিন্দু। এই যে Q পয়েন্টটা দেখতেছো এইটাই হচ্ছে লম্বের পাদবিন্দু। এখন আমাদের চাওয়াটা হচ্ছে এই লম্বের পাদবিন্দুটা বের করা। তো আমরা আগে PQ বের করে ফেলবো।
পিকিউ রেখাটা এই গিভেন লাইনের উপর লম্ব, গিভেন লাইনের উপর লম্ব, তাহলে গিভেন লাইনের উপর লম্ব হচ্ছে 3x মাইনাস 4y। কেন? এক্স আর ওয়াই শখকে এক্সচেঞ্জ করে দিছি, মাঝখানের চিহ্ন চেঞ্জ করে দিছি, সাথে এটা দিয়ে সিদ্ধ করতে হবে। এটা দিয়ে যদি সিদ্ধ করাই 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3, তাহলে দেখো তো এইখানে আসতেছে 3x মাইনাস 4y মাইনাস 6 ছিল এই পাশে, এটা এই পাশে আসে প্লাস 6 হইল। এটাই হচ্ছে আমাদের এই পিকিউ রেখা। তো পিকিউ রেখা তো চলে আসছে, এখন আমাদের কাজ হচ্ছে এই পিকিউ রেখা এবং এইখানে আরেকটা ইকুয়েশন আছে দেখো, 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রদত্ত রেখা, এটা হচ্ছে প্রদত্ত রেখা। এই যেটা আমরা বের করলাম আর যেটা দেওয়া ছিল, এই দুইটার যে ইন্টারসেকশন পয়েন্ট, এই দুইটার যে ইন্টারসেকশন পয়েন্ট সেটাই হচ্ছে লম্বের পাদবিন্দু। সেটাই কার পাদবিন্দু? লম্বের পাদবিন্দু। এই জন্য আমরা এক কাজ করতেছি, 1 নংকে দেখো এই সমাধান করার জন্য 1 নংকে আমরা 3 দিয়ে আর 2 নংকে 4 দিয়ে গুণ করতেছি যেন ওয়াইটা ভ্যানিশ হয়ে যায়। 1 নংকে গুণ করব 3 দিয়ে আর 2 নংকে গুণ করব 4 দিয়ে। এটা যদি করি তাহলে দেখো এখানে 3 3 9, এখানে 4 4 16, ওয়াই তো ভ্যানিশ করার জন্য লিখছি, তাহলে আর ওয়াইয়ের হিসাব করবো না। এখানে 3 গুণ মানে 18 মাইনাস হচ্ছে 4 সাথে 28, এই হলো 25x, এইখানে মাইনাস 10 ওই পাশে গিয়ে প্লাস 10 হইল, তাহলে x এর ভ্যালু লেখা যাচ্ছে 2/5। এই যে x এর মান 2/5 হইল, এই x এর মান এবার বসায় তুমি y বের করো। হ্যাঁ, তো y বের করে নাও, এটা হচ্ছে তোমার বাসার কাজ, তুমি y বের করে নিবা। আমি মনে হয় তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো, এগুলো তোমরা একাডেমিকে করেছো। আমরা চেষ্টা করতেছি যে আসলে আরেকবার রিভাইজ করিয়ে দেওয়ার জন্য যে কোন কোশ্চেনগুলো করলে মোটামুটি সবগুলো টপিক্সের প্রিপারেশন হবে বা সবগুলো টপিক্সের রিভাইজ হবে। হ্যাঁ, এইভাবে কোশ্চেনের সিলেকশন হয়েছে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা পারবা। আমি একটু বলে দিই তারপরেও। এইটা ধরো এবি রেখা, এই যে লাইনটা দেখতেছো এইটা হচ্ছে কমন পয়েন্ট এ, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। এখন আমাদের দরকার এবির উপর লম্ব। আবার বলতেছি আমাদের কি দরকার? এবির উপর লম্ব এপি এর সমীকরণ। আচ্ছা, এবির উপর লম্ব এপি, এপি মানে লম্বটা এ দিয়ে যাওয়া লাগবে। লম্বটা কি দিয়ে যাওয়া লাগবে? এ দিয়ে যাওয়া লাগবে। এই যে রেখাটা দেখতেছো যেটা এবির উপর লম্ব, এইটা আমাদের এপি, এই এপিটা বের করতে হবে। তাহলে এবি তো জানা আছে, দেখো তো কোনটা এবি রেখা? এইটা হচ্ছে এবি রেখা। তাহলে এবির যে স্লোপ সেটা তো দেখেই বলা যাচ্ছে 2। এবির স্লোপটা কত? 2। আর এবি আর এসি যদি সমাধান করি তাহলে কি এ পাবো না? তাহলে সমাধান কেমনে করবা? দেখো এখানে এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই, এই সমীকরণ থেকে যদি এটা বিয়োগ করে দেই, ওয়াই ভ্যানিশ, 4x থেকে 2x বাদ দিলে 2x, -1 থেকে 1 বাদ দিলে -1 থেকে 1 বাদ -2, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1। আর x 1 হওয়া মানে, x এর মান 1 হওয়া মানে y এর মান 3 হওয়া, তার মানে a বিন্দুর স্থানাঙ্ক 1 3। আমি আরেকবার একটু চেক করে নেই, এই দুইটা বিয়োগ করে দিলে 4x থেকে 2x বাদ দিলে 2x, -1 থেকে 1 বাদ দিচ্ছ -2, x 1। তাহলে এই যে এপি রেখা সেটা কিন্তু দেখো 1 3 দিয়ে যাবে, সাথে ঢাল হবে, আচ্ছা এবির ঢাল 2, তার মানে এইটার ঢাল হবে -1/2। কেন? লম্ব তো, উল্টা আর বিপরীত চিহ্নের হবে। তাহলে আমরা বলতে পারি সমীকরণ হচ্ছে y -3 -1/2 ইন্টু x -1। এখন তোমাদের কারো কারো মনে হইতে পারে যে এটা খুব ফাস্ট হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে তোমাকে তো আসলে পড়ে শেষ করতে হবে একদিনের মধ্যেই সব কিছু। তো তুমি এই কোশ্চেনগুলো যেন করতে পারো, এদের অর্ধেক কোশ্চেন তোমার একারই পারার কথা। যেগুলো তুমি পারো না এগুলা হয়তো বা কোনো কোশ্চেন দেখে একটু অসুবিধা হইতে পারে কারো কারো, তো ওই জন্য আমরা দেখে মানে বুঝিয়ে দিচ্ছি, যদি কারো কোনো জায়গায় একটু গ্যাপ থাকে যেন দেখে শিখতে পারো। হ্যাঁ, তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে, এটা একটা সহজ কোশ্চেন, এটাকে আমি একটু হোমওয়ার্ক হিসেবে রাখতে চাই। এটা তোমরা নিজেরা করতে পারবা, এটা ইম্পর্টেন্ট, এটা রাখা দরকার ছিল, এই জন্য রেখে দিলাম। হ্যাঁ, তো এর পরের প্রবলেমটা দেখো। আচ্ছা, তো এইখানে এক কাজ করি, কি কি দেওয়া আছে দেখো। এ দেওয়া আছে 6 2, বি দেওয়া আছে -3 8, আর সি দেওয়া আছে -5 -3। কি চাইছে? এ বিন্দুগামী বিসির উপর লম্ব, এ বিন্দুগামী বিসির উপর লম্ব। তাহলে এম অফ বিসি মানে বিসির স্লোপ বের করো। বিসির স্লোপ কিভাবে বের করবা দেখো তো, এইটা হচ্ছে -5, -3। আমি একটু এখানে ক্লিয়ার করে লিখে নিই। তাহলে উপরে হবে কোটির ডিফারেন্স, উপরে হবে কোটির ডিফারেন্স। তাহলে 8 থেকে 3 বাদ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস,
-3 থেকে মাইনাস মাইনাসে +5, এই হলো 11 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো এইটা হচ্ছে এডি লম্ব, ডি তো ওরা বলে নাই, তো আমরা এক কাজ করি, তাহলে আমরা কিন্তু বলতে পারি আচ্ছা নাম দিলাম ডি, প্রকাশ করতে সুবিধা হয়। তাহলে এইবার আমরা এক কাজ করতেছি, এম অফ এডি বের করব, এম অফ এডি যেটা হচ্ছে -2/11। তাহলে এডি রেখার সমীকরণ হবে, এ দিয়ে যাবে আর এই ঢাল লাগবে, তার মানে এডি রেখার সমীকরণ হবে y - 2/11 ইন্টু হচ্ছে x - 6। এটাই হচ্ছে এডি রেখার সমীকরণ। এই যে এই প্রবলেমটা দেখতেছো, এটা খুব হাইলি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা এমসিকিউতে আসছিল, এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাও আসছে। আমার ধারণা ডাবি রিটেনে আসার মতো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা করা না থাকলে হুট করে করতে পারাটা একটু কঠিন, কারণ হচ্ছে কোশ্চেনটা পড়ে বোঝা যায় না কি করতে হবে। তো চলো আমরা একটু বুঝায় বলি কি করতে হবে। ধরো এখানে দেখো দুইটা লাইন দেওয়া আছে, আমি দুইটা লাইনকে যদি মার্ক করে নেই, খেয়াল করো, ফার্স্ট যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x - 4y + 8 = 0। আরেকটা লাইন দেওয়া আছে 3x + y + 4 = 0। এখন আমাদের বলা হচ্ছে এই প্রথম রেখার সমান্তরাল দিকে এই রেখা হতে 1, 2 বিন্দুর ডিস্টেন্স কত। তাহলে আমরা এক কাজ করি, এই যে দুইটা লাইন দেওয়া আছে, দেখো এই দুইটা লাইন কি প্যারালাল না, কিন্তু খেয়াল করো এইটার যে স্লোপ, এইটার স্লোপ হচ্ছে 3/4, আর এইটার যে স্লোপ সেটা হচ্ছে -3। তার মানে এই দুইটা রেখা প্যারালাল না। যেহেতু এই দুইটা রেখা প্যারালাল না, তার মানে এরা কখনো না কখনো একে অপরকে কি করবে, ছেদ করবে। তো আমি এখানে একটা লাইন নিলাম, সেই সাথে এইখানে দেখো আরেকটা লাইন নিলাম, এই হচ্ছে দুইটা লাইন। তো এই লাইনটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 3x - 4y + 8 = 0, যেটা হচ্ছে আমাদের L1। আর এই যে লাইনটা L2, সেটা ধরো হচ্ছে আমাদের 3x + y + 4। এখন কথা হচ্ছে আমাদের চাওয়াটা কি, চাওয়াটা হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে 1, 2, এই 1, 2 থেকে L2 এর ডিস্টেন্সটা কত সেটা ক্যালকুলেট করতে হবে। খেয়াল করো এই যে গিভেন পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা L2 এর ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই। কিভাবে ডিস্টেন্সটা ক্যালকুলেট করব, আমি এখানে পয়েন্টটাকে মার্ক করে নিচ্ছি, পি বিন্দু নাম দিয়ে দিলাম P12। আমাদের প্রশ্নটা হচ্ছে পি থেকে তুমি L2 এর দূরত্ব বের করবা, কিন্তু সেটা L1 এর প্যারালালে হওয়া লাগবে। আবার বলতেছি, পি থেকে L2 এর ডিস্টেন্স বের করবা, কিন্তু কার প্যারালালে, L1 এর প্যারালালে। এখন ধরো এই কথাটা যদি না বলতো যে এই রেখার সমান্তরাল দিকে এইটুক নাই, শুধু এইটুক বলা হয়েছে যে পি থেকে L2 এর ডিস্টেন্স বের করো, পি থেকে L2 এর ডিস্টেন্স বের করো, তখন আমরা কি করতাম, তখন আমরা এই পি থেকে L2 এর লম্ব দূরত্বটা ক্যালকুলেট করতাম। যদি প্রশ্নে ওই প্রথম অংশটুকু বলা না থাকতো, তাহলে আমরা পি থেকে L2 এর লম্ব দূরত্ব ক্যালকুলেট করতাম। কোনো রেফারেন্স বলা না থাকলে আমরা বুঝবো হচ্ছে লম্ব দূরত্ব চাওয়া হয়েছে, কি দূরত্ব, লম্ব দূরত্ব। কিন্তু যদি স্পেসিফিক করে বলে দেয় যে নির্দিষ্ট কোনো রেফারেন্স দিয়ে তোমাকে দূরত্ব মেজার করতে হবে, তাহলে ওইটা কিন্তু মেনটেন করতে হবে। সো সমান্তরাল দিকে বলতে কি বোঝাচ্ছে সেটা আমি তোমাকে বুঝাই বলতেছি। দেখো ধরো এটা হচ্ছে একটা স্কেল, তোমাকে আমি অঙ্ক করে দূরত্ব মাপতে মানা করতেছি, তুমি এক কাজ করবা, স্কেল দিয়ে ধরো এই দূরত্বটা মেজার করবা। তুমি স্কেল দিয়ে এই L2 এ পর্যন্ত দূরত্বটা কত সেটা মাপতে বললাম, সেটা কিন্তু মাপা যাবে। দেখো তুমি কি করবা, এই পিতে গিয়ে এই যে স্কেলটা ধরলা, আমি স্কেলটা এমনভাবে ধরলাম যেটা হচ্ছে L2 এর উপর লম্ব, এটাকে বলতেছি লম্ব দূরত্ব। এটা কি দূরত্ব, লম্ব দূরত্ব। দেখো এই যে পেনটা, এই পেনটা কিন্তু হচ্ছে আমি স্কেল মনে করতেছি। এখন এই যে স্কেল, সেই স্কেল কি L1 এর প্যারালালে আছে, খেয়াল করো তো, দেখো এই স্কেলটা কি L1 এর প্যারালালে আছে, নাই। তার মানে আমরা যখন তোমাকে এই লম্ব দূরত্বটা মেজার করতে বলবো, তখন স্কেলটা ধরতে হবে পি থেকে L2 এর লম্ব বরাবর, পি থেকে L2 এর কি বরাবর, লম্ব বরাবর। কিন্তু আমাদের এই প্রশ্নে বলছে কি, তোমাকে দূরত্বটা মাপতে হবে L1 এর প্যারালালে। এই জন্য আমাদের এইবার স্কেলটা ধরতে হবে এইভাবে যে যেন স্কেলটা L1 এর প্যারালালে থাকে। স্কেলটা কার প্যারালালে থাকে, L1 এর। এইবার যদি তোমরা দেখো, আমার পেনটাকে স্কেল বিবেচনা করো এবং দেখো স্কেলটা কিন্তু L1 এর ঠিক প্যারালালে আমি ধরেছি। তো এই যে L1 এর প্যারালালে স্কেল ধরে এই L2 পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। অর্থাৎ তুমি যদি এখানে একটা লাইন আঁকাও, আমি ধরো এখানে L1 এর প্যারালালে পি থেকে একটা লাইন আঁকলাম, এটাকেই তুমি ধরো একটা স্কেল। এই যে পি থেকে আমি L2 পর্যন্ত স্কেলটা ধরছি কার প্যারালালে, L1 এর প্যারালালে।
তাহলে সেই ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদের মেজার করতে হবে। অর্থাৎ আমি যে ডিস্টেন্সটা মেজার করতে চাই সেই ডিস্টেন্সটা হইতে হবে L1 এর প্যারালালে, অর্থাৎ স্কেলিংটা করতে হবে L1 এর প্যারালালে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? এখানে দুইটা লাইন দেওয়া, দেখো প্রথম যে লাইনটা সেটা হচ্ছে L1 লাইনটা কত জানি আমরা ওখানে লিখে নিয়েছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে এই পিকিউ রেখাটা বের করা। খেয়াল করো, আমরা চাই এই পিকিউ রেখাটা বের করতে। এই পিকিউ রেখাটা কার প্যারালালে আছে? L1 এর প্যারালালে, সাথে যায় কোন দিক দিয়ে? 1 2 দিয়ে। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে এই পিকিউ রেখাটা বের করা। পিকিউ রেখা বের করার জন্য আমরা L1 এর প্যারালাল লাইন নিচ্ছি, আর প্যারালাল লাইন মানে ভেরিয়েবল পার্ট সেম থাকবে, এই জন্য আমরা ভেরিয়েবল পার্টটাকে সেম রেখে দিলাম। আর সাথে একটা ধ্রুবক বের করার জন্য আমরা 1 2 দিয়ে স্যাটিসফাই করাই নিচ্ছি, যেহেতু 1 2 দিয়ে যাবে। তো 1 2 দিয়ে স্যাটিসফাই করানো মানে 3 × 1 মাইনাস 4 × 2। তাহলে এই পাশে দেখো আসতেছে 3x মাইনাস 4y, 3 থেকে 8 বাদ, তাহলে -5, এই পাশে আসলো +5, যেটাকে আমরা দিলাম 1। এখন আগে থেকে কিন্তু আমরা L2টা দেওয়া আছে, L2টা হচ্ছে 3x + y + 4 = 0, যেটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে মার্ক করে রাখলাম। এখন আমাদের টাস্ক হচ্ছে এই কিউ বিন্দুর কোঅর্ডিনেট বের করা। খেয়াল করো, আমরা এবার কার কোঅর্ডিনেট বের করব? এই কিউ এর কোঅর্ডিনেটটা কত সেটা বের করব। এটা বের করার প্রসেস কি হবে? এই কিউ, এই পি কিউ আর L2 এই দুইটার মাঝখানে যে ছেদবিন্দুটা সেটাই হচ্ছে কিউ বিন্দু। আমরা চাই এই দুইটার ছেদবিন্দু বের হোক। এই জন্য এই দুইটার ছেদবিন্দু বের করার জন্য আমরা 1 নং এর সাথে যোগ করতেছি 4 × 2। 4 দিয়ে গুণ করার রিজন হচ্ছে y এর সহগ সেম বানানো। তাহলে দেখো তো এখানে 12, এখানে 4 দিয়ে গুণ করলে 12 আর 3 15, এইখানে যদি 4 দ্বারা গুণ করি 16 আর 5 21, তাতে দেখো তো x এর মান আসতেছে -7/5। আমি কি করলাম, এখানে 3 দিয়ে ক্যান্সেল আউট করে x এর মানটা বের করছি। এইবার আমরা বের করব হচ্ছে x বসায় y এর মান। তো x যদি এখানে বসায় দিই তাহলে -21/5 + y + 4 = 0। এতে y 20 থেকে 21 বাদ দিলে -1/5 = 0। দেখি যে 5 আর 4 গুণ করে 20, 20 থেকে 21 বাদ দিচ্ছি -1/5, তার মানে y এর ভ্যালু আসতেছে শুধু 1/5, শুধু 1/5। তাহলে x হচ্ছে -7/5, y হচ্ছে 1/5। দ্যাট মিন্স এই যে কিউ বিন্দুর কোঅর্ডিনেট সেটা হলো -7/5, 1/5। এখন আমাদের টাস্ক হচ্ছে ওই পি কিউ গ্যাপটা বের করা। তো দুই বিন্দুর দূরত্বের সূত্র দিয়ে আমরা এই ডিস্টেন্সটা হিসাব করতে পারি। কিভাবে? 1 মাইনাস ভোজদ্বয়ের ডিফারেন্সের স্কোয়ার। দূরত্ব বের করো কেমনে তোমরা বলো? ভোজদ্বয়ের ডিফারেন্সের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের ডিফারেন্সের স্কোয়ার, এই হলো 2 - 1/5 এর স্কোয়ার। এই যে এখানে ডিস্টেন্সটা দেখতে আসবে সেটাই হচ্ছে আমাদের প্যারালালে, ওই L1 এর প্যারালালে ডিস্টেন্স। আমি লাস্টবারের মতো আরেকবার বলে দিচ্ছি, যদি প্রশ্নে বিন্দু থেকে রেখার দূরত্ব চাইতো তাহলে ওই তুমি লম্ব দূরত্ব বের করতে, আর লম্ব দূরত্ব বের করার জন্য কিন্তু ডিরেক্ট তোমার কাছে কি আছে? ফর্মুলা আছে, তো এটা ইউজ করতে পারো। কিন্তু যখন বলে দিবে আরেক রেখার প্যারালালে ডিস্টেন্স মাপো, তখন কিন্তু ওই লম্ব দূরত্বের সূত্র দিয়ে দূরত্ব মাপলে হবে না। তখন তোমাকে আগে ওই যার রেফারেন্স লাইনটা আছে তার প্যারালাল লাইন এর ইকুয়েশন নিতে হবে, পর ওই প্যারালাল লাইনটা যা এই L2 এর সাথে কই ছেদ করছে সেই ছেদবিন্দু বের করে দুই বিন্দুর দূরত্বের সাহায্যে তুমি এই দূরত্বটা বের করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। এটা খুব কমন একটা কোশ্চেন, লম্ব দূরত্ব দিয়ে করে ফেলা যায়। এইটাও কোশ্চেনটা বইতে আসছিল। আবার বলতেছি, কিছু কিছু কোশ্চেন যেগুলো বইতে অনেক আসছে, এদের মধ্যে যেগুলো আমার মনে হয়েছে ডাবিতে রিপিট হইতে পারে সেগুলো আমরা একটু এখানে করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে মূলবিন্দু থেকে প্রথমটার ডিস্টেন্স কত সেন্টিমিটার? 2। তাহলে আগে মূলবিন্দু থেকে ডিস্টেন্স কেমনে বের করে? উপরে লিখতে হবে কে, নিচে লিখতে হবে √, sec² θ + cosec² θ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে আমি একটা মড দিয়ে নিলাম। তাহলে এখানে মোড অফ কে, এখানে মোড অফ কে, আর এইখানে sec² θ মানে হচ্ছে 1/cos² θ প্লাস cosec² θ মানে 1/sin² θ ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখানে আমরা বলবো মোড অফ কে, এখানে উপরে চলে যাবে cos θ sin θ, লসাগু হয়ে এখানে দেখো এখানে আসবে sin² θ, এখানে আসবে cos² θ, মাঝখানে প্লাস মানে 1, আর লিখার দরকার নাই, এটা হচ্ছে 2। তো আমরা এক কাজ করতেছি, এখানে আমরা এখানে এক কাজ করলাম, কি করি আমরা দেখো এখানে আমাদের কি চাইছে। আচ্ছা, তো আমরা এখানে এক কাজ করি, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা হবে cos 2 θ
সরি cos 2 থিটা তো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। দেখো একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে গুণ করাতে 2 cos থিটা sin থিটা হয়ে গেছে sin 2 থিটা, আর এই 2 মিলে হয়ে গেছে 4। এখন তোমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় রেখাটার ডিস্টেন্স বের করা। সেটার জন্য আমরা এখানে লিখলাম k cos 2 থিটা ডিভাইডেড বাই রুট ওভার cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কোয়ার থিটা। এইটুকুর ভ্যালু দেওয়া আছে কত জানি, দ্বিতীয়টার দূরত্ব দিয়ে দিছে 3। এইবার এক কাজ করো, এখানে মোড অফ কে cos 2 থিটা এটাকে কিন্তু সরাসরি তাহলে বলা যাচ্ছে 3। তো এক কাজ করতেছি, আমি স্কোয়ার করে দিই, তাহলে আর মোড দেওয়ার দরকার নেই, তাহলে এটা হয়ে গেল 9। আর এইখানে যদি স্কোয়ার করি তাহলে এইখানেও মোডটা দেওয়ার দরকার নাই, তখন এইটুকুর ভ্যালু হয়ে গেল 16। তো এই দুইটাকে যদি যোগ করি তাহলে কে স্কোয়ার কমন আসবে না, তখন cos স্কোয়ার 2 থিটা প্লাস এই sin স্কোয়ার 2 থিটা, এটা হবে 16 আর 9 মিলে 25। তো এইটুকুর মান 1, এইটুকু 1 লিখার দরকার নেই, কে এর ভ্যালু আসতেছে +-5, কে এর ভ্যালু আসতেছে +-5। তো চলো আমরা পরের প্রবলেমে যাই। তো আমাদের যে পরের প্রবলেম সেটা হচ্ছে এই রেখার 2 একক দূরত্বে অবস্থিত সমান্তরাল রেখা। আচ্ছা, তাহলে এই যে রেখাটা দেওয়া আছে প্রদত্ত রেখাটা, সেটা হচ্ছে 12x - 5y - 7 = 0। আমরা ধরে নিচ্ছি এর সমান্তরাল রেখা, তো এর সমান্তরাল রেখা হবে ভেরিয়েবল পার্ট সেম, ধ্রুবকটা ডিফারেন্ট। এখন আমি যে সমান্তরাল রেখাটা চাই সেটা তো এই একের প্যারালাল হবেই, সাথে একের সাথে এর দূরত্ব 2 লাগবে। তো আমাদের এমন কে খুঁজে বের করা দরকার যেন 1 আর 2 এর মাঝখানে ডিস্টেন্স কত হয়, 2 হয়। এই জন্য আমরা এখানে দূরত্বের সূত্র ইউজ করতেছি, কে -7 এর মডুলাস বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 7 না তো 2। এখন তুমি যে কাজটা করবা, এখানে দেখো k +7 ইকুয়াল টু এটা 13, ওই পাশে গিয়ে হলো 26, মোট তুলে দিলে +- কে এর ভ্যালু লেখা যায় +-26 থেকে 7 বাদ, এইখান থেকে কে এর 2 ভ্যালু হিসাব করে এইখানে বসায় তুমি সমীকরণ বের করবা, ওটা তোমরা পারবা। তো চলো এবার আমরা পরের প্রবলেমটা দেখি। এই 3 রেখা, এটা কুয়েটে আসছিল, এটা আবার দাবিতে আসার মতো একটা কোশ্চেন, সহজ কোশ্চেন। কি বলা হয়েছে শোনো, এই 3টা রেখা এই 3 রেখা হচ্ছে সমবিন্দুগামী। সমবিন্দুগামী মানে প্রথম আর দ্বিতীয় রেখা যেখানে ছেদ করবে, তৃতীয় লাইনটা ওই জায়গায় ছেদ করবে। আর তোমাদের অলরেডি আমরা পার্ট 2তে বলে আসছি, 3 রেখা সমবিন্দুগামী হইলে তাদের যে সহগগুলো হয় 1 -3 4, 1 -6 5, 1a2, অর্থাৎ এদের সহগগুলো দ্বারা যে গঠিত নির্ণায়ক তার মান মাস্ট বি 0 হবে। তো আমরা এটা বানাই ফেলছি। এখন এক কাজ করতেছি, এইখানে আমরা বিস্তার করে দিই, সরাসরি বিস্তার করে দিলে কি হবে দেখো, 1 × -12 - 5a, -3 চিহ্ন চেঞ্জ হয়ে +3, 2 - 5, 4 × a + 6, এইটার ভ্যালু 0। এখন ক্যালকুলেশন করে ভ্যালু -12 - 5a, 2 থেকে 5 বাদ দিলে -3, এই জন্য -9, +4a + 24। এইবার দেখো তো এখানে কত আসতেছে, এখানে আসতেছে -a আর এখানে আসতেছে হচ্ছে +3, এর মানে এর মান 3। অর্থাৎ এই 3টা রেখা যদি সমবিন্দুগামী হয় তাহলে এর মান হচ্ছে 3। আর এর মান যেহেতু 3 হবে, তাহলে আমরা যে কাজটা করব, তৃতীয় রেখাটা এখান থেকে বের করে নেব। তৃতীয় রেখাটা কি হবে, তৃতীয় রেখার মধ্যে একটা আননোন ছিল, এই জন্যই মূলত আমরা এটা বের করছি। তো এইখানে লিখতে পারো তুমি x + 3y + 2। এখন আমাদের কি চাই, আমরা চাই এই তৃতীয় রেখার উপর লম্ব হোক, তৃতীয় রেখার উপর লম্ব হোক, সাথে চাই মূলবিন্দু দিয়ে যেন যায়। তাহলে এই রেখার উপর লম্ব হওয়ার জন্য এই যে গিভেন লাইন তৃতীয় রেখা, এটার উপর লম্ব মানে, আবার বলতেছি, এইটার উপর লম্ব মানে এক্স আর ওয়াইয়ের সঙ্গে এক্সচেঞ্জ করে দাও। কার কার সঙ্গে এক্সচেঞ্জ, এক্স আর ওয়াইয়ের সঙ্গে, তার মানে 3x, এখানে ওয়াই প্লাসটা হয়ে গেল মাইনাস, এক্স আর ওয়াইয়ের সঙ্গে এক্সচেঞ্জ করে দিলাম, মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিলাম। আর যেহেতু মূলবিন্দু দিয়ে যাবে, তার মানে ধ্রুবক মাস্ট বি 0 হওয়া লাগবে, এই জন্য ধ্রুবক নেওয়ার হিসাবই করি নাই, 0 হয়ে গেল। তো চলো আমরা পরের প্রবলেমে যাই। এইখানে দেখো ABC ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে দিছে, যাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের এরিয়া হচ্ছে 5। তবে প্রবলেম হচ্ছে এখানে সি যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর ভোজের জায়গায় দেখো আননোন আছে। এই জন্য আমরা যে কাজটা করতেছি,
এই আননোনটা বের করার জন্য আমরা এরিয়ার একটা ইকুয়েশন বিল্ড করতেছি, সেটা লিখতেছি 131 -351 অ্যান্ড হচ্ছে A71, এই পাশে বলে দিলাম 5। এইখান থেকে আমরা এর মানটা হিসাব করব। কিভাবে হিসাব করব? 2 তো ওই পাশে যে গুণ হয়ে যাবে, সেই সাথে আমরা এখানে নির্ণায়কে 2টা জিরো ক্রিয়েট করতেছি। কিভাবে? ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করে, আবার সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করে, সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করে, এই যে 2টা নির্ণায়ক হইলো সেটার মান হবে 10। এইবার যদি আমরা এই 1 বরাবর বিস্তার করে দেই, এইখানে আসতেছে -8, এই গুণফলটা বিয়োগ করতে হবে, এই গুণফলটা প্লাস আর আমরা করতেছি মাইনাস, এই জন্য আসবে এখানে 6 -2a, এর মডুলাস ইকুয়াল টু হবে 10। মোট কেন? কারণ এরিয়া তো নেগেটিভ হবে না, যেহেতু আমি এ জানি না, এই জন্য আমরা এটা নিলাম। তার মানে এখানে আসতেছে -14 -2a ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে 2 এর ভ্যালুটাকে লেখা যায় +-10, তাহলে 2a ইকুয়াল টু লেখা যায় -14 +-10। তাহলে এর পসিবল ভ্যালু 2টা, যদি প্লাস বিবেচনা করি তাহলে হচ্ছে -4কে 2 দ্বারা ভাগ দিলে -2, আর যদি মাইনাস বিবেচনা করি তাহলে -12। এইটা হচ্ছে আমাদের এ বিন্দু। তার মানে এই হিসেবে এখানে সি বিন্দুটা পসিবলি 2 রকম হইতে পারে, হয় হইতে পারে -2,7, অর সি বিন্দুটা হইতে পারে -12,7। আমি একটু আরেকবার এ মানটা চেক করে নিচ্ছি, -14 -2a +-10, তো 2a ওই পাশে গেল, এটাকে এই পাশে নিয়ে আসতেছি, তার মানে -14 + 10 -4/2 আর -4, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য চাইছে। দেখো এইখানে এই হচ্ছে এ বি সি, এই সি বিন্দুগামী মধ্যমা, সি বিন্দুগামী মধ্যমা মানে এ বির মিড পয়েন্টের সাথে সি এর যে কানেক্টিং লাইন তার লেন্থ চাইছে, মানে এই দৈর্ঘ্যটা কত সেটা চাইছে। ধরলাম এ বি এর মিড পয়েন্ট হচ্ছে, এ বি এর মিড পয়েন্ট আমরা ধরে নিচ্ছি ডি, তাহলে এই সিডি লেন্থটা কতটুকু সেটা তোমাকে বের করতে হবে। সি পয়েন্টটা তো আমরা পেয়ে গেছি, এ বি এর মিড পয়েন্টটা আমরা বের করতে পারি। লেখো এ বি এর মধ্যবিন্দু, সেটা কিভাবে বের করবা বলো দেখি। ভুজ দুইটা যোগ করে অর্ধেক, 1 - 3 - 2 ডিভাইড করলাম 2 দিয়ে, আবার 3 + 5 8, 8কে 2 দিয়ে ডিভাইড করলাম 4। তাহলে এটা হচ্ছে এ বি এর মিড পয়েন্ট আসলো ডি। এখন আমরা লেন্থ বের করতে চাই সিডি। এই সিডি দুইবার হিসাব করব, একবার এইটার সাথে এটা, অথবা আরেকবার সিডি হিসাব করব এইটার সাথে এইটা। তো তুমি একটা একটা করতে পারো, -2 থেকে এটা বাদ দিলে হচ্ছে -2 + 1 হোল স্কোয়ার, মাঝখানে +7 থেকে 4-এর বিয়োগ করে স্কোয়ার, এইখানে যা আসে। আবার এইখানে যদি সিডি হিসাব করো তাহলে এখানে কি কি আসবে দেখো, -12 থেকে -1 মানে +1 হোল স্কোয়ার +7 - 4 হোল স্কোয়ার, এই হচ্ছে লেন্থ। এখন এখানে কিন্তু তোমাদেরকে একটা জিনিস একটু উল্লেখ করা দরকার, আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করছি কিন্তু হুবহু কমন পড়ার জন্য না, পড়তে পারে, কিন্তু এখানে সিলেকশন হয়েছে তুমি এই কোশ্চেনগুলো করলে মোটামুটি প্রত্যেকটা বেসিক যেন তোমার জানা থাকে, মানে এটা করতে পারলেই মোটামুটি যেগুলো আসবে সেগুলো করতে পারবা। তো এইখানে খুব বেশি যে কোশ্চেন আছে এরকম না, 35টার মতো ম্যাক্সিমাম কোশ্চেন আছে, এইগুলো একটু এই চ্যাপ্টার থেকে করা দরকার বলে আমার কাছে মনে হয়েছে। তো এইবার চলো, এটা আসলে তোমরা নিজেরাও পারবা, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিতে চাই। আর যদি দেখো এটা একটু তোমরা নিজেরা একটু করে ফেলো, এটা একদম সহজ একটা কোশ্চেন। কি করবা? প্রথমে এবিসির এরিয়া বের করবা। ধরো এই হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বিন্দু দেওয়া, বি বিন্দু দেওয়া, সি বিন্দু দেওয়া, তো এরিয়া তো খুব সহজ। এ থেকে বিসির উপর লম্বের দৈর্ঘ্য, এই যে এখানে ত্রিভুজ এবিসিটা যে বের করতে পারবা তুমি, সেটাই কিন্তু হাফ অফ বিসি ইন্টু এডির সমান। এই এডিটা কি? এ থেকে বিসির উপর অঙ্কিত লম্ব, বিসিটা তো দৈর্ঘ্য, বিসি দুইটাই জানো, তার মানে বিসি দৈর্ঘ্যটা চলে আসবে, আর এডিটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো এরিয়া বের করবা নির্ণায়কের সাহায্যে, দুই বিন্দুর দূরত্বের সূত্র থেকে বিসি বের করবা, তখন এইখান থেকে এডি বের হয়ে আসবে। এটা তোমরা নিজেরাই করতে পারবা। তো চলো আমরা এবার পরের কোশ্চেনটা দেখি। এইটা চলো একটু দেখি কি বলছে। এই হচ্ছে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর যে মিড পয়েন্ট সেটা দেওয়া আছে কত? সেটা দেওয়া আছে 3, -5। আবার এসি বাহুর যে মিড পয়েন্ট সেটা হচ্ছে ই, সেটা দেওয়া আছে 5, -2। আর এবির যে মিড পয়েন্ট সেটা দেওয়া হচ্ছে এফ, এই পয়েন্টটা হচ্ছে -2, -1। এখন আমরা যে কাজটা করব,
যদি আমাদের কাছে এ বি সি চায় তখন কিভাবে হিসাব করব। এমসিকিউ হলে তো আমরা সামান্তরিকের যে চতুর্থ শীর্ষ বের করার সূত্র সেটা দিয়ে করে ফেলতে পারি। কেমন সেটা একটু শোনো। ধরো আমরা এখানে ইএফ কানেক্ট করলাম, তো ইএফ কানেক্ট করলাম অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর মিড পয়েন্ট কানেক্ট করছো, সেটা কিন্তু তৃতীয় বাহুর প্যারালাল হবে, সাথে অর্ধেক হবে, অর্থাৎ বিডি আর ইএফ সমান। একইভাবে ডি আর ইকে যদি কানেক্ট করে দেই, এইটা এবির প্যারালালে হবে এবং এবির অর্ধেক হবে, অর্থাৎ এটা একটা সামান্তরিক। তো এটা যেহেতু সামান্তরিক, তাহলে এই বি বিন্দুটা যদি তুমি বের করতে চাও তাহলে এক কাজ করতে পারো, এইখানে জানা যে তিনটা পয়েন্ট আছে এদের মধ্যে যারা কর্ণ গঠন করে সেটা থেকে তৃতীয়টা বাদ দাও, সেটা থেকে তৃতীয়টা বাদ দাও। এটা হচ্ছে লজিক। কিন্তু তোমাদেরকে আমরা বলবো এই লজিকে যাও না, এমসিকিউ এর জন্য জাস্ট এইটুক মাথায় রাখো যে ত্রিভুজের তিন বাহুর মিড পয়েন্ট যদি তুমি দেয় তোমাকে, আর যদি শীর্ষ বের করতে বলে তাহলে যে দুইটা মিড পয়েন্ট যোগ করবা, তৃতীয়টা বিয়োগ করবা, প্রতিবার একটা করে শীর্ষ আসবে। দুইটা যোগ, তৃতীয়টা বিয়োগ, যাকে বিয়োগ করতেছো তার অপোজিট শীর্ষটা চলে আসবে। তার কি আসবে? অপোজিট। যেমন ধরো আমি ই আর এফ যোগ করে যদি ডি বিয়োগ করি, কার কার যোগ? ই এবং এফ যোগ করে যদি ডি বিয়োগ করি তাহলে এ আসবে। অর্থাৎ এ বের করার জন্য আমরা কাজ করতে পারি, এই দুইটা যোগ করতে পারি, 5 -2 বিয়োগ করে দিব 3। আবার এই দুইটা যদি যোগ করি -1 -2, এটাকে -5কে যখন বিয়োগ করবে এটা হবে +5। এর মানে 5 থেকে 5 বাদ দিলে 0, এখানে হচ্ছে 2, এই হলো 0 2। আর যদি সি বিন্দুটা বের করতে চাও তাহলে তোমার এফ বিয়োগ করতে হবে, এর মানে ডি আর ই যোগ করতে হবে। তাহলে আমরা ডি আর ই যোগ করে দেখাই, 3 5 যোগ মাইনাসে মাইনাসে +2, আবার -5 -2 যোগ বিয়োগ হচ্ছে -1, এই হলো +1। তাহলে এখানে 8 আর 2 মিলে 10, -7 + 1 মানে -6। একইভাবে তোমরাই তাহলে এখন বলো বি বের করার জন্য কার কার যোগ হয়ে কার বিয়োগ করা দরকার। বি বের করার জন্য এফ আর ডি যোগ হয়ে ই বের করা দরকার। আমি আবার বলছি, এফ আর ডি যোগ করে ই বিয়োগ করা দরকার। এটা তোমরা ক্যালকুলেশন করবা। এখন রিটেন হলে তো এইভাবে লেখা যাবে না, তো রিটেনের জন্য ক্যালকুলেশন খুব সহজ, এটা তোমরা নিজেরাই পারবা। আমি একটা বের করে দেখাচ্ছি, শোনো। একটা কিভাবে বের করব, তো আমরা এইখান থেকে যদি বিটা বের করে নেই, বিটা কিভাবে বের করব, যেহেতু এটা একটা সামান্তরিক হয়েছে তার মানে এই কর্ণের মিড পয়েন্ট আর এই কর্ণের মিড পয়েন্ট সেম হবে। তাহলে আমরা কাজ করতেছি, এই দুইটার মিড পয়েন্ট আর এই দুইটার মিড পয়েন্ট নিচ্ছি। এখানে হচ্ছে এটা ধরলাম x1 y1। তাহলে এখন শোনো তোমরা কি করা যায়, x1 + 5/2 ইকুয়াল টু লিখতে পারি 3 - 2 ডিভাইডেড বাই 2। তার মানে x1 এর ভ্যালু হচ্ছে 3 - 2 মানে 1, এইখান থেকে 5 বাদ, এখান থেকে 5 বাদ, তার মানে হচ্ছে -4। আর যদি y1 বের করতে চাই তাহলে দেখো y1 - 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে -5 - 1/2, 2 2 ক্যান্সেল, y1 হচ্ছে -6 + 2 দ্যাট মিন্স -4। এখন আমরা যে কাজটা করব, ধরে নিলাম এটা হচ্ছে x2 y2। এখন দেখো তুমি এইটা জানো, এটা মিড পয়েন্ট কার? বিসির। তাহলে তো আমরা দাবি করতেই পারি x1 + x2/2 এটার ভ্যালু 3 হওয়া উচিত। তাহলে x2 এর মান হওয়া উচিত 6 - x1, x1 এর মান -4, তাহলে এটা হয়ে গেল +10। আবার y1 + y2/2 এটার ভ্যালু -5, তখন y2 এর ভ্যালু -10, -10 থেকে যদি আমি y1 বাদ দিয়ে দিই, y1 হচ্ছে -4, দেখো এখানে -10 আর এখানে দেখো -10 মাইনাস হচ্ছে y1 এর ভ্যালু কত আসছে যেন? -4, -1 +4 হয়ে এখানে আসবে -6, অর্থাৎ আমাদের সি পয়েন্টটা চলে আসছে। একইভাবে তুমি এটাকে x3 y3 ধরে এই এ আর সি এর মিড পয়েন্ট ই, এই কন্ডিশন দিয়ে তুমি এটা সলভ করতে পারো। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। এই কোশ্চেনটা আমরা এমসিকিউ এ করাই নাই, কিন্তু আমার ধারণা এটা এমসিকিউতে আসতে পারে, এই জন্য আমি রিটেন পার্ট এটা রেখেছি। তো একটু মনোযোগ দিয়ে শোনো কীভাবে করতে হবে। এখানে একটা লাইন আছে এবি, এইটাকে আমরা এক্সটেন্ড করছি। কোন পর্যন্ত এক্সটেন্ড করছি? সি পর্যন্ত। এই যে সি পর্যন্ত এক্সটেন্ড করলাম, কন্ডিশন হচ্ছে এবির মান, আবার বলতেছি কার মান? এবির মান বিসির 3 গুণ হওয়া লাগবে। অর্থাৎ এই এবি বিসির 3 গুণ, তার মানে বিসিকে যদি আমরা 1 ভাগ ধরি, এসিকে বলতে হবে 3 ভাগ। বিসিকে যদি বলি 1 ভাগ, এবি হচ্ছে কয় ভাগ? 3 ভাগ।
এখন দেখো তো সিটা তো এবির বাইরে আছে, সিটা কি এবির বাইরে, যেহেতু সিটা এবির বাইরে তাহলে তো আমরা বলতে পারি সি হচ্ছে এবি এর বিভক্তকারী একটা বিন্দু, আর যেহেতু বাইরে আছে তার মানে বহির্বিভক্তকারী বিন্দু। এখন অনেকেই তোমরা এই সি বিন্দু বের করতে গিয়ে 3:1 অনুপাতে হিসাব করে ফেলো। এখানে 3:1 দিয়ে হিসাব করা যাবে না। কি করতে হবে শোনো, যেহেতু এটা বিভক্তকারী বিন্দু তাহলে তোমার অনুপাত হিসাব করার জন্য বিভক্তকারী বিন্দু থেকে প্রথমটার গ্যাপ নেওয়া লাগবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কয় ভাগ, 4 ভাগ। আবার সি থেকে বি পর্যন্ত কয় ভাগ, 1 ভাগ। তাহলে তোমাকে বলতে হবে সি এবিকে 4:1 রেশিওতে ভাগ করে। আমি আবার বলতেছি, সি এবিকে 4:1 অনুপাতে ভাগ করে। এই জন্য সি বের করার সময় আমরা 4:1 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু হিসাব করব, তাহলেই হবে। কার বহির্বিভক্তকারী বিন্দু, এবির। এই জন্য 4 × 4, 4 × 4, মাঝখানে মাইনাস 1 × -2, এখানে হচ্ছে 4 × -5 -1 × 4, এখানে 16 2 18/3, এখানে হচ্ছে -24/3, এখন 18/3 হচ্ছে 6, আর এখানে হচ্ছে -8। এই হলো 6, -8, এই হলো 6, -8। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। আচ্ছা, এইটা একটা সহজ কোশ্চেন, আমি একটু বলে দিই, তারপরে যদি ডাবি রিটেনে চলে আসে যেন করতে পারো এই জন্য বলতেছি। এখানে দুইটা পয়েন্ট মেনশন করছে। একটা পয়েন্ট হচ্ছে কত, 2, -2, 2, -2, এই হচ্ছে প্রথম পয়েন্টটা, যেটাকে আমরা দিচ্ছি 2, -2। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে -1, 4। এখন আমাদের কথা হচ্ছে এই দুইটাকে যদি আমি কানেক্ট করে দেই, তাহলে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদেরকে যথাক্রমে সি আর ডি বিন্দুতে ছেদ করছে। এখন আমাকে প্রমাণ করতে হবে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এবিকে সমান 3 ভাগ করছে। এটা প্রুফ করতে চাইলে তোমার যেটা মনে থাকা উচিত বা এটা প্রুফ করা উচিত, এবি সি আর ডি দ্বারা যদি সমান 3 ভাগ হয় তাহলে সি এর এই দিকে 1 ভাগ, ওই দিকে 2 ভাগ। অর্থাৎ এটা প্রুফ করতে হবে এক্স অক্ষ 1:2 রেশিওতে ভাগ করছে, আর ওয়াই অক্ষ কত রেশিওতে, 2:1 রেশিওতে ভাগ করছে। এই জন্য আমরা ধরে নিলাম এক্স অক্ষ ডিভাইড করছে k:1, আর এটাও ধরে নিলাম ওয়াই অক্ষ ডিভাইড করছে m:1। এখন আমাদের হিসাব করা উচিত এই এক্স অক্ষ যে k:1 অনুপাতে হিসাব মানে বিভক্ত করছে, কে এর মানটা কত। তাহলে আমরা এবিকে k:1 অনুপাতে বিভক্তকারী বিন্দুটা বের করতে চাই। এই জন্য লিখতেছি k+1, কে যায় পরেরটার সাথে গুণ -k, 1 যায় প্রথমটার সাথে গুণ +2। এটা কি আসলো বলো তো, বিভাজন বিন্দুর ভোজ আসলো না। আমি ধরে নিচ্ছি কিন্তু এক্স অক্ষ k:1 অনুপাতে ভাগ করছে কোন বিন্দুতে, সিতে। যেহেতু সিতে ভাগ করছে তাহলে সি বিন্দুর যে কোটি, এটা কার কোটি বের হইলো, সি বিন্দুর, সরি এটা হচ্ছে সি বিন্দুর, আমরা কি বের করেছি, ভোজ বের করেছি। এটা করা যাবে না। দেখো আমি একটু বলে নেই, এক্স অক্ষ কত রেশিওতে ভাগ করছে, k:1। এই এক্স অক্ষের যে স্থানাঙ্কটা সেটা কি x0, আর ডি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 0y। তাহলে তো আমরা এখানে বলতেই পারি সি বিন্দুর কোটি হচ্ছে 0। তাহলে চলো সি বিন্দুর কোটিটা বের করে 0 ধরে দেই। কিভাবে হিসাব করব, তো কে যায় গুণ হবে 4 এর সাথে, 1 যায় গুণ হবে -2 এর সাথে, আর এইখানে হবে k+1। এইখান থেকে দেখো কে এর মান আসে 1/2, অর্থাৎ সি এবিকে 1:2 রেশিওতে ভাগ করছে। একইভাবে ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করছে সেটা বের করতে ডি বিন্দুর ভোজ বের করা দরকার। ডি এর পরিচয় কি, ডি এবিকে m:1 অনুপাতে ভাগ করছে। আবার বলতেছি কত রেশিওতে, 1:m:1। তাহলে ডি বিন্দুর ভোজ যদি হিসাব করতে চাও নিচে লিখো m+1, উপরে লিখতে হবে m × -1 আর 1 × 2, আর এই পাশ 0 লিখে দাও। তার মানে m এর ভ্যালু হচ্ছে 2। এর মানে প্রুফ হইল এক্স অক্ষ ভাগ করছে 1:2 রেশিওতে, ওয়াই অক্ষ ভাগ করছে 2:1 রেশিওতে। তাহলে তুমি ডিক্লেয়ার করতে পারো অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করেছে। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটা নিয়ে আলোচনা করি। পরের প্রবলেমটা হচ্ছে, এটা আমরা অলরেডি আগের স্লাইডে একবার করে দিয়েছি বা আলোচনা করেছি, এটা 2 বার ডুপ্লিকেট হয়েছে, মানে একই জিনিস 2 বার চলে আসছে। তো এটা আমরা অ্যাভয়েড করে পরেরটাতে চাই। এইটা একটু শোনো, এই কোশ্চেনটা তো আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু করে যাওয়া দরকার। এটা জাস্ট খুব ঝামেলার না। শোনো, এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা চলমান। চলমান মানে এইখানে পি ধ্রুবক হইলেও থিটাটা হচ্ছে ভেরিয়েবল। যেহেতু থিটাটা ভেরিয়েবল, তার মানে থিটার মান পরিবর্তনের সাথে সাথে বারবার
এখানে রেখার সমীকরণটা চেঞ্জ হবে। তো এই রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা বের করতে চাই। এই জন্য এটাকে লিখতেছি এক্স বাই পি, আর এক্স এর সাথে সহগটা এখানে চলে আসলো। এইখানে লিখতে পারো ওয়াই বাই পি সাইন থিটা নিচে লয়ে আসলো। তার মানে রেখাটাকে আমরা ডাবল ইন্টারসেক্ট ফর্মে নিয়ে আসলাম। এর মানে এই রেখাটা প্রশ্নে বলছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তার মানে এ বিন্দুর যে কোঅর্ডিনেট সেটা হবে পি বাই কস থিটা কমা 0, আর বি বিন্দুর কোঅর্ডিনেট হবে 0 কমা পি বাই সাইন থিটা, 0 কমা পি বাই সাইন থিটা। এ বিন্দু হবে এটা, বি বিন্দু হবে এটা। এখন দেখো এ বিন্দুটা কি স্থির? স্থির না। কেন না? পি স্থির হইলেও থিটাটা কিন্তু স্থির না। এই জন্য থিটা পরিবর্তনের সাথে সাথে এ আর বি চেঞ্জ হয়ে যাবে। তাহলে বলো তো, এই যে এ বি রেখাটা, এই এ বি রেখাটার এ আর বি বিন্দু কানেক্ট করি তো লাইনটা পাইছো। এ আর বি চেঞ্জ হচ্ছে মানে রেখাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো এ বির মিড পয়েন্টও চেঞ্জ হবে। এই যে এ বি মিড পয়েন্ট বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে তার গতিপথটা কেমন হবে সেটা আমাদের কাছে চাইছে। তো আমরা গতিপথ বের করার জন্য এ বি এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, যেহেতু এটা পরিবর্তনশীল। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এই ভোজ দুইটার যোগ ফলের অর্ধেক হচ্ছে এক্স, তাহলে এই ভোজ দুইটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাইলে হচ্ছে 2 cos থিটা। আর এইখান থেকে তাহলে আমরা লিখতে পারি cos থিটার মান হচ্ছে p বাই 2x, আর y হচ্ছে p বাই 2 sin থিটা, p বাই 2 sin থিটা। তাহলে p এর মান তো বলা যায়, p এর মান আমরা বলতে পারি sin থিটার মানটা হচ্ছে p বাই 2y। তো আমাদের যখন সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে কোনো বিন্দুর, আমরা ওই বিন্দুর ভোজ আর কোটির সম্পর্ক বিল্ড করব। কার কার সম্পর্ক? ভোজ আর কোটির, যেখানে তৃতীয় আর কোনো চলক থাকতে পারবে না। খেয়াল করো তো, এখানে থিটা হচ্ছে একটা ভেরিয়েবল, তো আমরা এই দুইটাকে একই সমীকরণে নিয়ে আসব এবং থিটাটাকে ভ্যানিশ করে দিব। এই জন্য এইখানে এই দুইটাকে বর্গ করে যদি যোগ করি, তাহলে দেখো এরকম আসবে পি স্কোয়ার বাই 4x স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 4y স্কোয়ার। চলো আমরা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাইলে এখানে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আসতেছে পি স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট সাইডে আসতেছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। পি স্কোয়ার যদি কমন নেই, এইখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাব। এই প্রবলেমটা আমরা একটু সলভ করে দিচ্ছি, শোনো। তো এইখানে এ বিন্দুটা এই রেখার উপর আছে, তাইলে এ বিন্দু দিয়ে রেখা সিদ্ধ হবে। আবার বি বিন্দুটা ওই রেখার উপর আছে, তাহলে বি বিন্দু দিয়ে ওই রেখাটাও সিদ্ধ হবে। তাহলে আমরা বলতে পারি 2k মাইনাস 5h ইকুয়াল টু হচ্ছে 5। এখন এক কাজ করা দরকার, এই দুইটাকে সমাধান করে h বের করা দরকার। তাহলে আমরা এক কাজ করতেছি, একের সাথে 2 গুণ করে 2 যোগ করে দিলাম কেটা ভ্যানিশ করার জন্য। তাহলে মাইনাস 2k প্লাস 2k ক্যান্সেল, 12 মাইনাস 5 ইকুয়াল টু 2 প্লাস 5, এর মানে 7h ইকুয়াল টু 7, মিনিং দাঁড়াইলো h এর ভ্যালু 1। h যদি 1 আমি 1 নঙে বসাই, h যদি 1 আমি 1 নঙে বসাই, তাহলে 6 মাইনাস k ইকুয়াল টু 1, তখন k এর ভ্যালু আসবে 6 মাইনাস 1, দ্যাট মিনস 5। এই হলো k এর ভ্যালু 5। তার মানে এ বিন্দুটা দাঁড়াচ্ছে hk মানে 1 5, আর বি বিন্দুটা দাঁড়াচ্ছে 5 1। এখন তো এই দুই বিন্দুগামী রেখা বের করলেই হয়। তো এ বি রেখার সমীকরণ হবে y মাইনাস 5 বাই 5 মাইনাস 1। কীভাবে? y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, রাইট সাইডে x মাইনাস x1 বাই হচ্ছে x1 মাইনাস x2, 1 মাইনাস 5। এইবার বাকিটুক আরেক লাইন তোমরা নিজেরা করে নিবা। এরপরে আমরা বেশ কিছু প্রবলেম রাখছি যেগুলো তোমরা আসলে একাডেমিকে বোর্ড পরীক্ষার জন্য বারবার করছো। এরপরে যেগুলো বেশিরভাগ রাখছি, এদেরকে তোমরা নিজেরাই বেশিরভাগ বাসায় করতে পারবো। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা তোমরা করবা, একটু শোনো। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা একটু টাফ, এই জন্য আমি করে দিতে চাই, কারণ যদি আসে তাইলে দেখবা অনেক দিন ধরে যদি রিভিশন না থাকে তাহলে এটা একটু করাটা কঠিন। সেটা হচ্ছে কি, শোনো, এইখানে একটা লাইন আছে আর এখানে একটা পয়েন্ট আছে, ওইখানে আরেকটা লাইন আছে। কি বলছে? -3 6 থেকে তুমি এই রেখার উপর যত রেখা টানবা তাদের সবাইকে এই লাইনটা সমদ্বিখণ্ডিত করছে।
তাহলে এই যে লাইন, এটা হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 5, এইখানে একটা পয়েন্ট আছে মাইনাস 3,6। এখন তোমরাই বলো তো, এই পয়েন্টের নাম আমি দিয়ে দিলাম পি। পি থেকে এই লাইনের উপর কি একটা রেখা টানা যাবে না অসংখ্য রেখা টানা যাবে? দেখো আমি কিন্তু এইরকম হাজার হাজার রেখা টানতে পারবো, হ্যাঁ, অসংখ্য রেখা টানা যাবে। এই সবগুলা রেখাকে এই প্রথম লাইনটা যায় সমান 2 ভাগ করছে, এটা প্রুফ করতে হবে। এইটার প্রুফ করার জন্য আমরা কাজ করতেছি। দেখো পি থেকে এই গিভেন লাইনের উপর যত রেখাই টানো না কেন, তারা এই রেখাটাকে কোনো না কোনো পয়েন্টে ছেদ করতেছে, এবং ওই পয়েন্টটা কিন্তু স্থির কোনো বিন্দু না। তো আমি সবার প্রতিনিধি হিসেবে, মানে এর এই যে এই পয়েন্ট সরি, এই যে এখানে পয়েন্ট দেখতেছো না, এই পয়েন্টগুলার প্রতিনিধি হিসেবে একটা পয়েন্ট ধরে নিচ্ছি আমি আলফা বিটা। অর্থাৎ পি থেকে এই গিভেন লাইনের উপর যে লম্বটা অঙ্কিত হইল, ওই লম্ব যায় যে বিন্দুতে, লম্ব বলতেছি, যে রেখাটা টানছি সেই রেখাটা যায় এই লাইনটাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা ধরে নিচ্ছি আলফা বিটা। দেখো আমরা কিন্তু নির্দিষ্ট বিন্দু ধরি নাই, এর কারণ হচ্ছে কিউটা কিন্তু এদের যে কেউ হইতে পারে, তো আমি তাদের একটা প্রতিনিধি হিসেবে কিউ ধরে নিলাম আলফা বিটা। এখন এইখানে ধরো এই লাইনটা আছে, এই লাইনটা আসছে, এই লাইনটাকে এক্স মাইনাস 2y প্লাস 5। এখন আমাদের প্রমাণ করতে হবে কিউ বিন্দু যাই হোক না কেন, কিউ এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, কিউ যেটাই হোক, পি কিউকে এই লাইনটা এসে সমান 2 ভাগ করছে। তাহলে এখন দেখো পি কিউকে যদি এই ইয়েলো যে লাইনটা আছে, হলুদ যে লাইনটা আছে, এটা যদি যায় সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই পয়েন্টটা কি মিড পয়েন্ট হওয়া উচিত না? এই পয়েন্টটা মিড পয়েন্ট। তো আমরা এই জন্য কি স্ট্র্যাটেজিতে প্রুফ করব, আমরা পি কিউ এর মিড পয়েন্টকে, আবার বলতেছি, পি কিউ এর কি মিড পয়েন্ট দিয়ে এই লাইনটাকে স্যাটিসফাই করাবো। যদি পি কিউ এর মিড পয়েন্ট দিয়ে এই লাইনটা স্যাটিসফাই হয়, এর মিনিং দাঁড়াইলো পি কিউ এর মধ্যবিন্দু এই রেখার উপরে আছে, পি কিউ এর মধ্যবিন্দু এই রেখার উপরে আছে, মানে এই রেখাটার অর্ধেক উপরে অর্ধেক নিচে, অর্থাৎ সমান 2 ভাগ হয়েছে। আর যদি পি কিউ এর মিড পয়েন্ট দিয়ে এই লাইনটা স্যাটিসফাই না হয়, এই যে এই লাইনটা স্যাটিসফাই না হয়, তার মানে বুঝতে হবে ছেদটা মধ্যবিন্দুতে না করে অন্য জায়গায় করেছে। এই জন্য তখন বলা যাবে না যে সমদ্বিখণ্ডিত করেছে। এই জন্য আমরা কাজ করতেছি, দেখো আমরা তো ধরে নিছি কিউ এই রেখার উপর যে কোনো একটা বিন্দু, তো এই রেখার উপর যে বিন্দুই হোক সেটা তো এই সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে আমরা তো এইখানে এটা ক্লেম করতেই পারি কিউ দ্বারা এটা সমীকরণ সিদ্ধ হবে। এটা হচ্ছে আমাদের এই সমীকরণ। এখন চলো আমরা পি কিউ এর মিড পয়েন্ট বের করি, পি কিউ এর মধ্যবিন্দু। তো পি কিউ এর মধ্যবিন্দু কি? ভোজদ্বয়ের যোগফলের অর্ধেক আর হচ্ছে কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক। এখন এই মিড পয়েন্ট দিয়ে আমরা এই লাইনটাকে স্যাটিসফাই করাবো, এইটাকে ধরো আমরা নাম দিয়ে দিলাম 1। তাহলে আমরা পি কিউ এর মিড পয়েন্টকে 1 নংয়ে বসাবো, পি কিউ এর মধ্যবিন্দুকে আমরা কই বসাবো? 1 নং রেখায়। ওকে, রেখায় বসাই। 1 নং রেখায় বলতে 1 নং এর বাম পাশে বসাবো, কারণ আমরা তো সিদ্ধ করে দেখতে চাই। 1 নং রেখার বাম পাশে বসাবো, বাম পক্ষে বসাই, বসায় দেখতে চাই কি আসে। তাহলে LHS কত এটা হিসাব করবো, যদি 0 আসে তার মানে সিদ্ধ হয়েছে। এক্স এর জায়গায় বসাও আলফা মাইনাস 3/2, 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসাও বিটা প্লাস 6/2 প্লাস হচ্ছে 5। যদি আমরা 2 লসাগু নেই তাহলে এখানে আসবে আলফা মাইনাস 3 মাইনাস 2 বিটা মাইনাস 12 প্লাস 10। তাহলে ইকুয়েশন দাঁড়াবে আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5/2। দেখো আমরা কিন্তু অলরেডি জানি এইটুকুর মান 0 হবে, কারণ এই পয়েন্টটা তো এই রেখার উপর যে কোনো পয়েন্ট, যেহেতু এইটা এই রেখার উপর যে কোনো পয়েন্ট, তার মানে এইটা সত্য হবে, আর এটা সত্য হওয়া মানে এটা 0 হওয়া। এই জন্য দেখো আমরা রাইট সাইডও 0ই আছে। তার মানে আমরা দেখলাম আলফা বিটা যাই হইতো না কেন, মানে এই রেখার উপর যে পয়েন্টে আলফা বিটা হইতো, ওই যে কোনো পয়েন্ট হোক, এই পি কিউ এর মিড পয়েন্টে এটা অলওয়েজ স্যাটিসফাই হবে। এর মানে এই লাইনটা এসে পি কিউকে অলওয়েজ সমদ্বিখণ্ডিতই করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একবার করে যাও, কারণ করা না থাকলে হুট করে আসলে করতে পারবা না। এইটা আসলে বোর্ড পরীক্ষার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা তোমাদের মানে বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা রাখলাম, এটা তোমরা নিজেরা করবা। এরপরে দেখো এইটা আমরা একটু করে দেই। এইখানে কয়টা লাইন দিছে খেয়াল করো তো, 4টা লাইন দিছে। কয়টা লাইন? 4টা। কি কি লাইন চলো দেখি। প্রথম লাইনটা x = 3,
এক্স ইকুয়াল টু 3, যেহেতু ওয়াই নাই তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল টু 5, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। এই লাইনটা ওয়াই ইকুয়াল টু 4, আবার এই লাইনটা ওয়াই ইকুয়াল টু 6। তো এখন তোমরা অলরেডি আমাদের যে বেসিক ক্লাসটা হয়েছে সেখানে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করেছি যে এই রেখার উপর সকল বিন্দুর ভোজ 3 আর এই রেখার উপর সকল বিন্দুর কোটি 4। তাহলে এই যে এ পয়েন্টটা সেটাকে আমরা বলতে পারি 3 4, বি পয়েন্টটা বলতে পারি 5 4, সি পয়েন্টটা বলতে পারি আমরা 5 6, আর ডি পয়েন্টটা আমরা বলতে পারি হচ্ছে 3 6। এখন তো তুমি একবার এসি রেখার সমীকরণ বের করবা আর একবার বিডি রেখার সমীকরণ বের করবা। আমি একটা বের করে দিচ্ছি, এসি রেখা দুই বিন্দুগামী রেখার সূত্র দিয়ে y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এই যেটা এক্স ওয়ান এটা এক্স টু, বাই 3 মাইনাস 5। আর বিডি কে বের করবে? বিডি নিজে করো, বিডি কর্ণটা তুমি নিজে করে নাও দুই বিন্দুগামী রেখার সূত্র দিয়ে। এটা দাবিতে আসছিল এই জন্য আমরা রাখছি। এরপরে আমরা দুইটা স্লাইডে হইলে আমাদের মোটামুটি শেষ, আর দুইটা প্রবলেম আছে, এটা ভবিষ্যতে আসতে পারে, এই জন্য আমি একটু বলে দিই। শোনো, তোমাকে বলবে একটা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করো। আমি আরেকবার বলতেছি, একটা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলবে। সো কিভাবে করবা শোনো, এটা আমরা ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে করে ফেলবো। কি ফর্মুলা শোনো, আমরা ধরে নিব প্রতিবিম্বটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখানে উপরে সূত্রটা লেখা আছে, আমরা একটা প্র্যাকটিক্যালি অঙ্ক করাই দিই, তাইলে তুমি বুঝে নিবা। প্রতিবিম্ব যদি এক্স কমা ওয়াই হয়, তুমি এক্স থেকে যার সাপেক্ষে প্রতিবিম্ব তার ভোজটা বাদ দাও, আর নিচে লিখো যার সাপেক্ষে বলতে দেখো এখানে আমি একটু বলে নেই। শোনো, আমরা কার প্রতিবিম্ব চাই? 1 2 রেসপেক্টকে লাইন। তো আমরা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করব। কিভাবে করব শোনো, আমরা প্রতিবিম্বটাকে ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, প্রতিবিম্বটাকে ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স থেকে যার প্রতিবিম্ব তার ভোজ বাদ, যে লাইনের রেসপেক্টে তার এক্স এর শকটা নিচে বসাবো। একইভাবে ওয়াই মাইনাস যার প্রতিবিম্ব তার কোটি বাদ, সমীকরণে যে ওয়াই এর শকটা আছে সেটা বসাবো, ইকুয়াল টু এইখানে হবে -2 ইন্টু যার প্রতিবিম্ব সেটা দ্বারা মিরর লাইনটাকে স্যাটিসফাই করাবো। মিরর লাইনটাকে স্যাটিসফাই অর্থাৎ 1 2 দিয়ে এটাকে স্যাটিসফাই করো। 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 3, আর নিচে হচ্ছে এই সমীকরণটা মানে যার সাপেক্ষে প্রতিবিম্ব তার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এইখানে দেখো তো এক্স মাইনাস 1/2, এখানে লেখা যায় 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু নিচে 5, 2 2 ক্যান্সেল, উপর হচ্ছে -6। তো প্রথম আর শেষটা নিয়ে যদি কাজ করি তাহলে এক্স মাইনাস 1/2 ইকুয়াল টু -6/5। তাহলে আমরা এক্স ইকুয়াল টু বলতে পারি -12/5 এর সাথে 1 যোগ, এর মানে -7/5। আর যদি এই দুটা নিয়ে কাজ করি 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু -6/5, তাহলে এইখানে আমরা বলবো ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাসে প্লাস 6/5, এর মানে 5 দুগুণা 10 আর 6 হচ্ছে 16/5। তো এটা হচ্ছে প্রতিবিম্বের ভোজ, এটা হচ্ছে প্রতিবিম্বের কোটি। আবার বলতেছি সূত্রটা কি করবা, যার প্রতিবিম্বটাকে এক এক্স ওয়াই ধরে নিবা। তো এক্স থেকে যার প্রতিবিম্ব তার ভোজ বাদ বাই হচ্ছে যার সাপেক্ষে প্রতিবিম্ব তার এক্স এর সহগ, ওয়াই মাইনাস কোটি বাই ওয়াই এর সহগ, -2 ইন্টু এই বিন্দু দ্বারা সিদ্ধ করব, আর নিচে লিখবো √, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তো এই সূত্রটাকে তোমরা বাসায় এখানে লেখা আছে, একটু নিজে থেকে প্র্যাকটিস করবা যারা ভালো প্রিপারেশন নিতে চাও। আর যাদের একটু সমস্যা বলে মনে হচ্ছে বা কনফিডেন্স পাচ্ছ না, তারা আসলে ওই পার্ট 1 পার্ট 2টা ভালো করে করো। বোর্ডে যে সকল কোশ্চেন বোর্ডের জন্য তুমি ভালো করে করেছিলা, মানে যেগুলো দেখলে তোমার মনে হয় কমফোর্টেবলি করতে পারবা, সেগুলোই বারবার করো, হ্যাঁ, সমস্যা হবে না। চলো এবার আমরা এই প্রবলেমটা একটু সলভ করব। এখানে মূলত রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্বের একটা প্রবলেম রাখা আছে। তো আমরা কোশ্চেনটা সলভ করার মাধ্যমে এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা আলোচনা করে ফেলবো। তো ধরো এখানে একটা লাইন আছে, যে লাইনটার নাম দিলাম আমরা L1। L1 লাইনটাকে, L1 লাইনটা হচ্ছে যার সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করব। L1 লাইনটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এবং এটার যে স্লোপ সেটা আমি এখানে লিখে রাখতেছি, এটার স্লোপ হচ্ছে -1, এটার স্লোপ হচ্ছে -1। এখন পরে যে লাইনটা দেওয়া আছে মানে যার রিফ্লেকশন আমরা ফাইন্ড আউট করব,
সেই মানে অবজেক্ট যে লাইনটা সেটা হচ্ছে 3x - 4y + 3। এখন খেয়াল করো এই লাইন আর এই গিভেন লাইন কিন্তু প্যারালাল না, কারণ এটার স্লোপ হচ্ছে 3/4 আর এটার স্লোপ হচ্ছে -1। যেহেতু ঢাল সমান না, তার মানে এরা দুইটা প্যারালাল না, অর্থাৎ এই রেখা দুইটি কখনো না কখনো ছেদ করবেই। এই জন্য এই লাইনটা লেখানোর সময় আমরা এখানে দেখাইলাম যে এরা দুইটা পরস্পরকে ছেদ করছে, এবং এই লাইনটার নাম আমরা দিয়ে দিলাম L2, যেটা হচ্ছে আমাদের 3x - 4y + 3 = 0। এবং দেখো এটার যে স্লোপ সেটা হচ্ছে -3/4, সেটার স্লোপ হচ্ছে -3/4। এখন আমাদের চাওয়াটা হচ্ছে আমরা চাই এইখান থেকে রিফ্লেকশন লাইনটা বের করতে, মানে L1 এর সাপেক্ষে L2 রিফ্লেকশন। এখন L1 এর সাপেক্ষে L2 রিফ্লেকশনটা কেমন হবে? দেখো L2 উপর যতগুলো বিন্দু আছে, ধরো তাদের মধ্যে একটা বিন্দু ধরলাম আমি P, আরেকটা বিন্দু ধরলাম Q। L1 এর রেসপেক্টে এরকম L2 উপর যত বিন্দু আছে প্রতিটার রিফ্লেকশন নিয়ে যে লাইনটা গঠন হবে সেই লাইনটাই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড লাইন। তো আমি যদি এখানে দেখাই, ধরো এখানে P এর রিফ্লেকশন L1 এর সাপেক্ষে P এর রিফ্লেকশন হচ্ছে P প্রাইম, আর Q এর রিফ্লেকশন হচ্ছে Q প্রাইম। তাহলে এরকম এই L2 এর উপর প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আমরা একটা করে রিফ্লেকশন পাবো। এই প্রতিটা রিফ্লেক্টেড যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো কানেক্ট করে যে লাইনটা হবে সেটাই হবে রিফ্লেক্টেড লাইন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের সেই রিফ্লেক্টেড লাইন, আমরা নাম দিলাম L3, এবং আমরা ধরে নিচ্ছি এটার ঢাল হচ্ছে M। তো এখন আমরা এই রিফ্লেক্টেড লাইনটা গঠন করতে চাই। তো সেটা কিভাবে গঠন করব? আমরা এখানে যে এই পয়েন্টটা দেখতেছো, এই পয়েন্টের নাম দিয়ে রাখলাম A। তো সবার আগে আমরা এই L1 আর L2 ছেদবিন্দু থেকে এ বিন্দুটা বের করে ফেলবো। তো L1 আর L2 ছেদবিন্দু থেকে এ বের করব। এই জন্য আমরা এক কাজ করতেছি, L1-কে 4 দ্বারা গুণ করে এর সাথে যদি যোগ করে দেই, তাহলে দেখো y ভ্যানিশ হয়ে আসতেছে। তো এই জন্য আমরা সলভ করার জন্য এখানে এক কাজ করতেছি, আমরা লিখতেছি L2 + 4 × L1 থেকে। এই কাজটা করলে দেখো y ভ্যানিশ হয়ে যাচ্ছে, তখন আমরা L2 হচ্ছে 3x আর এখানে হচ্ছে 4x, এই হলো টোটাল 7x। আর এইখানে আমরা গুণ করতেছি L2 হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4 × 2 = 8, তার মানে +11, 8 আর 3 11। হ্যাঁ, তার মানে x এর ভ্যালু আসতেছে -11/7। এটা কি আসলো? এটা আসলো এ বিন্দুর ভোজ আসলো। এখন আমি L1 থেকে এই x এর মানটা বসায়ে y এর মানটা কত সেটা বের করে নিব। তো x যদি আমরা বসাই দিই -11/7 প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে 2। এখন এইখানে y = হচ্ছে 14 থেকে 11 বাদ 3, এটা ওই পাশে গিয়ে হলো -3/7, এটা হলো -3/7। তাহলে x হচ্ছে -11/7, y হচ্ছে -3/7। তাহলে আমরা এ বিন্দুর ভোজ আর কোটি কত সেটা বের করে ফেলছি। তাহলে আমি এখানে একটু মার্ক করে নিচ্ছি। তো এ বিন্দুর যে কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে -11/7, কমা দিয়ে হচ্ছে -3/7। এখন আমাদের চাওয়াটা হচ্ছে এই রেখাটা বের করা। এখন দেখো একটা বিন্দু দিয়ে কিন্তু তুমি রেখাটা গঠন করতে পারবা না। এখন আমরা চাইবো যে এই রেখার স্লোপটা কত সেটা বের করা। এখন স্লোপটা কিভাবে বের করতে পারি সেটার জন্য বলতেছি, এইখানে তোমার যেটা বোঝা লাগবে, এটা যেহেতু রিফ্লেক্টেড লাইন, এই যে লাইনটা দেখতেছো মানে মিরর যে লাইন, তার সাথে এই অবজেক্ট যে লাইনটা আছে তার যে কোণ থাকবে সেটা যদি θ1 হয় আর এটা যদি θ2 হয়, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান, এই দুইটা কোণ পরস্পর সমান হবে অবশ্যই। তার মানে এখানে আমরা এটা মেনশন করতে পারি tan θ1 = হচ্ছে tan θ2। অর্থাৎ আমরা দুইটা কোণ যেহেতু সমান, তার মানে আমরা এটা দাবি করতে পারি তাদের ট্যানজেন্টও পরস্পর সমান। তো এখন আমরা যেটা করব, এই দুই রেখার মধ্যবর্তী কোণের ট্যানজেন্ট নিব, এই দুই রেখার মধ্যবর্তী কোণের ট্যানজেন্ট নিব। ট্যানজেন্ট নিয়ে এইখানে এমটা বের করে ফেলা যাবে। তো কিভাবে বের করব? এখানে একটু সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে, তুমি যখন θ1 এর ট্যানজেন্ট বের করবে, আমাদের কিন্তু দুই রেখার মধ্যবর্তী কোণের বের করার সূত্রটা হচ্ছে উপরে হয় ঢালের বিয়োগফল, নিচে হয় 1 + ঢালের গুণফল। এই জন্য আমরা প্রথমে এখানে এই কোণের ট্যানজেন্ট নিচ্ছি। এখন এই কোণের ট্যানজেন্ট যখন নিব, তখন আমরা কি করতেছি দেখো, L1 এর যে স্লোপ সেটা থেকে L2 এর যে স্লোপ সেটা থেকে L1 এর স্লোপটা বাদ দিচ্ছি -1, আর নিচে লিখতেছি 1 + স্লোপ দুইটার গুণফল, আবার বলতেছি স্লোপ দুইটার গুণফল। আর রাইট সাইডে হবে এই কোণের ট্যানজেন্ট। এখন তুমি যখন এই পাশে এই L2 আর L1 এর মধ্যবর্তী কোণের ট্যানজেন্ট নিছো, তখন এই পাশে তুমি কিভাবে লিখবা সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি শোনো, এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলবে দেখে এটা আর বুঝবে না। তো এখানে কি বোঝা লাগবে শোনো, তুমি যখন
এই L2 থেকে L1 এর স্লোপ বাদ দিছি না, দেখো তো এই পাশে হিসাবের জন্য L2 এর স্লোপ থেকে L1 এর স্লোপ বাদ দিছি। তাহলে রাইট সাইডে তুমি যেটা করবা, L1 এর স্লোপ থেকে L3 এর স্লোপ বাদ দিবা। আবার বলতেছি, এই একই ক্রমে ঢালটা বিয়োগ করে যাবা, একই ক্রমে ঢালটা বিয়োগ করে যাবা, না হলেই সমস্যা হবে। কেন সমস্যা হবে এটা আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আর তোমার একটু বোঝারও প্রয়োজন নেই। শুধু এই কথাটা মাথায় রাখবা, তুমি এক পাশে যদি L2 থেকে L1 বাদ দাও, তাহলে অপর পাশে L1 থেকে L3 বাদ দিবা। অর্থাৎ ক্রমটা এই একই ক্লকওয়াইজ, মানে একই সাইক্লিক অর্ডারে বিয়োগ করে যাবা। যদি তুমি এক পাশে L3 থেকে L1 বাদ দিতা, তাহলে অপর পাশে আমি বলতাম L1 থেকে L2 বাদ দাও, মানে ঢালটা বাদ দাও। তাহলে এইখানে আমরা যেটা করব, এইখানে খেয়াল করো, এইখানে আমরা দেখো এই পাশে লিখবো হচ্ছে এটার স্লোপ কত, -1, মাঝখানে মাইনাস L3 এর স্লোপ m, আর নিচে লিখবো 1 প্লাস -1 ইন্টু m। তো এখন চলো এখানে খেয়াল করি কি কি আসবে, এইখানে আসবে প্লাস, তাহলে -3/4 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাসে মাইনাসে প্লাস 3/4 ইকুয়াল টু -1 মাইনাস m বাই হচ্ছে 1 মাইনাস m। তো আমরা যদি এখানে 4 দ্বারা গুণ করি উপরে নিচে, তাহলে -3 প্লাস 4 বাই হচ্ছে 4 প্লাস 3, আর এখানে যা ছিল তাই থাক, যা ছিল তাই থাক। তো এখন আমরা যদি এই বরাবর গুণ করে দিই, এটা হচ্ছে 7 এই গুণ হয়ে কত আসবে দেখো তো, 7 এই পাশে যে গুণ হয়ে হবে -7, আর এখানে আসতেছে -7m। দেখো 7 -1 এর সাথে গুণ, -m এর সাথে গুণ, আর এটা আসতেছে +1 যখন এখানে গুণ হবে এটা হবে 1 - m। তো আমরা 7mটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হলো 6m, এই পাশে আসলো -8, এর মানে m এর ভ্যালু আসতেছে -4/3। অর্থাৎ রিফ্লেক্টেড যে লাইনটা, সেই রিফ্লেক্টেড লাইনের স্লোপ হবে -4/3। এখন এই জায়গাটা নিয়ে আমি আরেকবার একটু বলে দিতে চাই, তুমি যখন এই দুই রেখার মধ্যবর্তী কোণের ট্যানজেন্ট নিবা আর এই দুই রেখার মধ্যবর্তী কোণের ট্যানজেন্ট নিবা, তখন কাঠঢাল থেকে কাঠঢাল বিয়োগ করতেছো, এই ক্রমটা মেনটেন করতে হবে। কিভাবে করবা, ধরো তুমি এই পাশ থেকে শুরু করলা, তাহলে L2 থেকে যদি L1 বিয়োগ করো, পরের বার L1 থেকে L3 বিয়োগ করবা, অর্থাৎ সাইক্লিক অর্ডারটা মেনটেন করে যাবা। অথবা এক পাশে L3 থেকে যদি L1 বাদ দাও, আরেক পাশে L1 থেকে L2 বাদ দিবা, তাহলেই হয়ে যাবে। এটা অন্যভাবে বোঝানো যেত, বাট আমি একটা জিনিসটা সহজ রাখার জন্য তুমি তো চিত্রটা আঁকবাই, তো এইভাবে হিসাব করলে তোমার জন্য চিন্তা করার কিছু প্রয়োজন পড়বে না। তো এখন এইখানে তো আমাদের ঢাল চলে আসলো, এইবার কিন্তু দেখো আমরা রেখার সমীকরণটা বা রিফ্লেক্টেড যে লাইন বা প্রতিবিম্ব যে রেখাটা, সেটা ফাইন্ড আউট করে ফেলতে পারলাম। তো এখানে প্রতিবিম্ব হবে এই বিন্দুগামী আর এই ঢাল বিশিষ্ট যে রেখাটা, তার মানে y + 3/7, ঢাল হচ্ছে -4/3, ইন্টু হবে x + 11/7। এই যে সমীকরণটা দেখতেছো, এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড লাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের আরও একটা দুইটা তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার এই জায়গাটায় একটু ইমপ্রুভমেন্ট হবে। তো আমরা চলো এবার পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা বলতেছে, এই রেখার উপর একটা বিন্দু আছে P 2, 3, আর ওই বিন্দু থেকে সমদূরবর্তী P এর স্থানাঙ্ক কত। তাহলে এক কাজ করি, আমরা P বিন্দুটাকে ধরে নিলাম α, β। যেহেতু P এই রেখার উপরস্থ, তার মানে P দ্বারা এটা সমীকরণ সিদ্ধ হবে, তার মানে α - 3β - 2 = 0 হবে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। যেহেতু দুইটা আননোন, তাহলে দুই আননোন তো এক ইকুয়েশন থেকে সলভ হবে না, এই জন্য ফার্দার আরেকটা ইকুয়েশন দরকার। সেটা বের করার জন্য এই P থেকে আমরা এই দুইটা ডিস্টেন্স নিয়ে একটা ইকুয়েশন ড্র করব, কারণ প্রশ্নে বলা আছে P থেকে প্রথমটার ডিস্টেন্স আর P থেকে দ্বিতীয়টার ডিস্টেন্স সমান। তাহলে P থেকে যদি প্রথমটার ডিস্টেন্স বের করি, α - 2 হোল স্কোয়ার প্লাস β - 3 হোল স্কোয়ার, ওই পাশে আমরা এটা থেকে ওইটার ডিস্টেন্স নিব, এর মানে হবে α - 6 হোল স্কোয়ার প্লাস β + 5 হোল স্কোয়ার। তো এইবার যদি আমরা এখানে বর্গ করি, সাথে ভিতরের বর্গগুলো ক্যালকুলেট করে ফেলি, তাহলে α² - 4α + 4, β² - 6β + 9 ইকুয়াল টু হবে α² - 12α + 36, β² - 10β + 10β + 25। তো এই α² β² α² β² ক্যান্সেল, সব আলফা যদি এক পাশে নিয়ে এসে বড়, তাহলে এখানে থাকে 8α, এটা এই পাশে নিয়ে আসলে -16β, আর ধ্রুবকটা এই পাশে নিয়ে আসলে 4 9 13, আর ওইখানে 36 বাদ দিলে -23। আচ্ছা, এখানে 13 আর ওইখানে হচ্ছে কত, 36 আর 25, তার মানে 56 5 61। তাহলে আমি একটু লিখে নিই, 13 - 56 61, ওকে,
তাহলে এখানে কিন্তু লেখা যায় 8 আলফা মাইনাস 16 বিটা মাইনাস হচ্ছে 48। এবার যদি তুমি 8 দিয়ে ভাগ করে দাও তাহলে আলফা মাইনাস 2 বিটা মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আমরা এই 1 আর 2 সলভ করে আলফার বিটার মানটা ফাইন্ড আউট করব কিভাবে শোনো। তাহলে আমরা এক কাজ করতেছি, 2 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি। 2 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে আলফাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস 2 বিটা থেকে মাইনাস 3 বিটা বাদ, শুধু থাকবে বিটা। মাইনাস 6 থেকে এটা যদি বিয়োগ হয় মাইনাসে মাইনাসে প্লাস 2 থাকবে হচ্ছে মাইনাস 4। এর মানে আমরা বলতে পারি বিটার মান হচ্ছে 4। তো বিটার মান যেহেতু 4, তাহলে আলফার মান কত সেটা বের করার জন্য আমরা 1 ইউজ করতেছি। 1 থেকে আমরা বলতে পারি আলফা মাইনাস 12 মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আলফার ভ্যালু হচ্ছে 14। এই পর্যন্ত দেখো আমরা রিটেনের মোট এটা নিয়ে 33টা প্রবলেম আছে এখানে। তো এই প্রবলেমগুলো যদি তুমি সলভ করো তাহলে মোটামুটি সরল রেখার জন্য যতটুকু রিটেন কোশ্চেন সলভ করার জন্য, ডাবিতে রিটেন কোশ্চেন সলভ করার জন্য যতটুকু নলেজ দরকার সেটা হয়ে যাবে। আমি আরেকবার এই জিনিসটা মেনশন করে দিচ্ছি। এইখানে তুমি তো আসলে এক্স্যাক্ট কোনটা আসবে এটা তো প্রেডিক্ট করা কঠিন, কারণ 20টা চ্যাপ্টার থেকে মাত্র 4টা কোশ্চেন আসবে। তো এমন হইতে পারে সরল রেখা থেকে কোশ্চেনই আসে নাই। তো আমি আসলে এই প্ল্যান থেকে কোশ্চেনগুলো সেট করছি যে কোশ্চেনগুলো সলভ করতে গেলে মোটামুটি সবগুলা কনসেপ্ট সম্পর্কেই নলেজ হয়ে যায়। কারণ এইটুক হলে যেটা আসবে সেটা তুমি অ্যাটেম্প্ট নিতে পারবা ওই কোশ্চেনে বা ট্রাই করতে পারবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তোমরা এই 33টা কোশ্চেন সলভ করার পর আমি এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রাখছি। কয়টা? 6টা। আর এখানে মোট টোটাল হোমওয়ার্ক হচ্ছে 12টা, আর এখানে হচ্ছে 2টা, টোটাল 14টা হোমওয়ার্ক রাখছি। তো আমি এখানে যে কয়টা সলভ করে দিয়েছি আর এই 14টা তোমরা সাথে করার চেষ্টা করবা, তাহলে আশা করি তোমাদের রিটেনের মানে যতটুকু প্রিপারেশন দরকার সেটা হয়ে যাবে। তো আমাদের আজকে লেকচার 1-এর যে রিটেন পার্ট সেটা এই পর্যন্তই আমরা রাখবো। এবং তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাই। তোমরা যারা আমাদের সাথে অনলাইনে কানেক্টেড থাকবা তারা আমাদেরকে জানাবা যে তোমাদের ক্লাসগুলা কেমন লাগতেছে, আর হচ্ছে তোমরা যে রিটেন প্রিপারেশন সেটা কি ঠিকঠাকভাবে নিতে পারতেছো কিনা, এটা আমাদেরকে জানালে আমরা ওই অনুযায়ী পরের লেকচারগুলো আরও সাজাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার লেকচার 2-তে তোমাদের সাথে দেখা হবে।